জোসেফ খান হচ্ছেন দেশের নাম্বার 1 বিজনেসম্যান, আর রিয়াজ আলী হচ্ছেন তার পার্সোনাল সিকিউরিটি। খুব অল্প বয়সেই জোসেফ খান সফলতার চূড়ায় পৌঁছে গিয়েছেন। তার যখন 6 বছর বয়স তখন তার বাবা মা মারা যায়। আত্মীয় স্বজন বলতে কেউ ছিল না। রাস্তায় রাস্তায় ঘুরত জোসেফ, আর মানুষের দূর দূর ছাই ছাই সহ্য করতে হতো। রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেয়ে আর গাছতলায় রাত কাটাতে হয় তাকে। জোসেফের 1 বছর কেটেছে ভিখারির মতো জীবনযাপন করে। হঠাৎ এক রাতে জোসেফের অ্যাক্সিডেন্ট হয় একটা প্রাইভেট কারের সাথে। কারোর সাথে ধাক্কা লাগায় লোকটি সাথে সাথে গাড়ি থামিয়ে নেমে আসে। আমি দুঃখিত বাবা। আসলে হঠাৎ করে অন্ধকারে তুমি আমার গাড়ির সামনে এসে পড়েছিলে, আর আমি ব্রেক করে সারতে পারিনি। সমস্যা নেই আঙ্কেল, এখানে আমার ভুল ছিল, আমি জানি। আমি রাস্তার দুপাশ না দেখে পার হচ্ছিলাম। দেখি তো কোথায় কোথায় ব্যথা পেয়েছ। আমি ব্যথা পাইনি আঙ্কেল, আপনি এত চিন্তা করবেন না। আপনার হয়তো দেরি হয়ে যাচ্ছে, আপনি যেতে পারেন। ইস, হাত পায়ে কতখানি ছিঁড়ে গেছে। আর এই ছেলে বলছে সে নাকি ব্যথা পায়নি। আমার হলো একটাই কাজ, সে হলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। এইটুকু আঘাতে আমার কিচ্ছু হয় না। আর বড় বড় কথা বলতে হবে না তোমাকে। তুমি আমার সাথে ডাক্তারের কাছে যাবে, এটাই শেষ কথা। এই বলি সোহরাব জোসেফকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং পরবর্তী জোসেফকে তিনি দত্তক নিয়ে নেন। সোহরাব খান একজন ছোটখাটো ব্যবসায়ী। বিয়ের 10 বছর পার হওয়ার পরেও তার কোনো সন্তান হয়নি, তাই তিনি জোসেফকে নিজের ছেলের পরিচয় দেন। অনেক আদর যত্নে বড় হয়ে ওঠে জোসেফ। কিন্তু জোসেফের 20 বছর বয়সে সোহরাব খান ও তার স্ত্রী সাবিনা বেগম খুন হন। এরপর থেকে জোসেফ সোহরাব খানের ব্যবসায় দেখাশোনা করেন এবং 5 বছরের মধ্যে হয়ে ওঠেন নাম্বার 1 বিজনেসম্যান। বর্তমান মিটিং রুমে জোসেফ প্রবেশ করলে সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানায় এবং মিস্টার রবিউল আলম তার প্রেজেন্টেশন সাবমিট করেন। জোসেফ তার প্রেজেন্টেশনের প্রশংসা করে বলেন, আপনার প্ল্যানটা আমার ভালো লেগেছে মিস্টার রবিউল আলম। আমি আশা করছি এবার আপনার কোম্পানি আমার কোম্পানি একত্র হয়ে বিশ্বেও নাম্বার 1 হবে। আপনার পছন্দ হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু ম্যাম। জোসেফ খান, আপনার সাথে কাজ করতে পারলে আমারও অনেক ভালো লাগবে। আচ্ছা, বাকি কথা আমরা অন্য আরেকদিন বসে শেষ করব। আজ তাহলে উঠি। জোসেফ মিটিং রুম থেকে বেরিয়ে যায় এবং রিয়াজের সাথে কথা বলে আগামীকালের সব মিটিং ক্যান্সেল করে, কেননা এই দিনে সৌরভ খান ও তার স্ত্রী সাবিনা বেগমকে হত্যা করা হয়েছে। প্রতি বছর এই দিনে জোসেফ একটি এতিমখানায় যায় আর সারা দিন সেখানে সময় কাটায়। প্ল্যান মতো পরদিন জোসেফ পুরো দিন এতিমখানার বাচ্চাদের সাথে সময় কাটায় এবং সব বাচ্চাদের জন্য জামাকাপড় কিনে দেয়, আরও কিছু অর্থ ডোনেট করে। পরদিন সকালে জোসেফ নাস্তা করে বসে, তখন রিয়াজ ওর কাছে আসে। স্যার, টপ 10-এর দ্বিতীয় স্থান অধিকারী মিস্টার আতাউর হোসেন মারা গিয়েছেন। আজ ভোরবেলা নর্দমার পাশে তার লাশ পাওয়া গিয়েছে, আর পুলিশরা তদন্ত চালিয়ে সেখান থেকে একজোড়া গ্লাভস আর ময়না তদন্ত করে আতাউরের পেট থেকে ড্রাগস বের করছেন। ও সো স্যাড। এখন তাহলে দ্বিতীয় হলেন রবিউল সাহেব, তাই তো? জি স্যার। কথাটা শুনে জোসেফ তার চা শেষ করে রেডি হয়ে অফিসের কাজে বেরিয়ে পড়েন। আজ রবিউল সাহেবের সাথে কথা বলে দুবাইয়ের প্রজেক্টটা শুরু করতে হবে। বেশি দেরি করলে অন্য কাজেও দেরি হয়ে যাবে, যা জোসেফ কিছুতেই চায় না। থ্যাঙ্কস ফর কামিং মিস্টার রবিউল আলম। ওয়েলকাম। বাট আপনাকে আমার থ্যাঙ্কস দেওয়ার কথা আমার সাথে প্রজেক্টটা শুরু করার জন্য। মিস জোসেফ, আপনার সাথে আজ আমি একজনকে পরিচয় করিয়ে দিতে চাই। হুইচ? নট হিসি, মাই ডটার। ও এই প্রজেক্টের জন্য আপনার হেল্প হ্যান্ড হবে। ওহ ওকে, বাট আজ নয়, অন্য কখনো মিট করব। আজ একটু কাজ আছে। আর মিস্টার রবিউল, আমি আজই একজনকে পাঠাবো দুবাইতে প্রজেক্টটা ফাইনাল করতে। আর আমার কিছু কাজ রয়েছে, সেগুলো শেষ করেই আমি দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়ে যাব। ইয়েস, ইউ আর ওসব। তাহলে দুবাইতেই আমার মেয়ের সাথে আপনার দেখা হবে। জোসেফ সেখান থেকে অফিসে চলে আসে এবং রিয়াজকে ডাকে। রিয়াজ, একটু শোনো। ইয়েস স্যার। আমি বাসায় যাচ্ছি, আমাকে আজ যেন কেউ ডিস্টার্ব না করে। আর দুবাইতেও প্রজেক্টটা ফাইনাল করার জন্য রফিক সাহেবকে পাঠিয়ে দিন। আমি 2 দিন পর যাব দুবাইতে। সব কিছু রেডি রেখো। ওকে স্যার, আমি সব রেডি করে রাখবো। জোসেফ বাসায় গিয়ে শাওয়ার নেওয়ার জন্য যায়
আর ভাবতে থাকে সেদিনের কথা, যেদিন সৌরভ খানকে হত্যা করা হয়। জোসেফ ভার্সিটিতে গিয়ে বাসায় এসে দেখে রুমের জিনিসপত্র এলোমেলো, সাবিনা বেগমের রক্তাক্ত লাশ ড্রয়িং রুমে পড়ে আছে, আর সৌরভ খান গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় সিঁড়ি পেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। জোসেফ দৌড়ে সৌরভ খানের কাছে যায়। বাবা, কি হয় তোমার? এগুলো কিভাবে হলো? কে করলো এগুলো? ওরা আমাকে বাঁচতে দিল না রে, মেরেই ফেললো। তোর মাকেও মেরে ফেলেছে। তোকে একা ছেড়ে চলে যেতে হচ্ছে রে বাবা। এমন কথা বলবে না বাবা, আমি তোমায় বাঁচাবো। চলো আমরা এক্ষুনি হসপিটালে যাব। আমাকে আর বাঁচাতে পারবি না বাবা, আমার সময় শেষ হয়ে এসেছে। তোকে আমি একটা দায়িত্ব দিয়ে যাব বাবা, তুই সেটা পূরণ করবি তো? সব হবে, তুমি আগে চলো ডক্টরের কাছে। শোন, আমার আলমারিতে ডালপাল্লার দ্বিতীয় ডয়ারে নীল রঙের একটা ফাইল আছে। ওখানে 7 জনের ছবি ও নাম আছে। ওদের আসল রূপ তোকে পুলিশের কাছে আনতে হবে, তবে নিজের ক্ষতি না করে। বাবা, তুমি যা বলবেই আমি সব করব। এখন চলো আমার সাথে। ওদের সামনে নিজের পরিচয় দিস না বাবা, তাহলে ওরা তোকেও মেরে ফেলবে। তুই আড়ালে থেকে কাজটা করবি, সবসময় ভালোর পক্ষে থাকবি। বাবা, আমি সব করব বলেছি তো, তুমি প্লিজ একটু শান্ত থাকো। এই তো আমরা হসপিটালে চলে এসে পড়েছি। তুই এই কাজটা না করতে পারলে? না করতে পারলে কি বাবা? বলো প্লিজ, বলো বাবা, না করতে পারলে কি? না হলে এই দেশকে ওরা ধ্বংস করে দিবে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে নিলেন সৌরভ খান। হসপিটালে পৌঁছালেও চিকিৎসা গ্রহণ করতে পারেননি তিনি। চলে গেলেন না ফেরার দেশে, জোসেফকে এক মস্ত বড় দায়িত্ব দিয়ে। তারপর জোসেফ তাদের দুজনের দাফন কাফন সেরে চলে যায় সৌরভ খানের রুমে, আর সেই ফাইল নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। কিন্তু এরা ছিলেন সব বড় পদের মানুষ, এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে কেউ রাজি নয়। দীর্ঘ 6 মাস পুলিশের পিছে পিছে ঘুরেও কোনো লাভ হয় না। তাই এরপর থেকে সব বাদ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লাগেন জোসেফ, যার ফলে আজ সে দেশের নাম্বার 1 বিজনেসম্যান। বর্তমান শাওয়ার শেষ করে জোসেফ জোহরের নামাজ আদায় করে সৌরভ খান ও সাবিনা বেগমের কবর জিয়ারত করতে যান। বাবা, আমি তোমার কথা রাখতে পারিনি, কিন্তু আমি কখনো দমে যাইনি। আমি সেই ফাইলটা আজও যত্ন করে রেখেছি। এখন আমার নিজের পরিচয়ও তৈরি করে ফেলেছি। আমাকে এখন কেউ আগের মতো হেলাই নিতে পারবে না। ওপারে তোমরা ভালো থেকো। বলে নিজের চোখের অশ্রু মুছে বাড়িতে এসে শুয়ে পড়ে। সন্ধ্যায় উঠে নিজের জন্য 1 কাপ ব্ল্যাক কফি বানিয়ে ছাদে চলে যায়। আকাশ ভরা তারার মাঝে একটি চাঁদ। এই অপূর্ব পৃথিবীতে তোমাদের হবে না ছাদ। ভুলের মাসুল গুনতে হবে, একে একে সবাইকে মরতে হবে। গুনে গুনে বদলা নেব, তোদের সবার জান ছিনিয়ে নেব। বলে অট্ট হাসিতে ফেটে পড়ে জোসেফ। নিস্তব্ধতার মাঝে বিচ্ছিরি শোনা যাচ্ছে এই হাসি। এই হাসির কারণ কি? কেন মেরেছিল সৌরভ খানকে? আর ওই 7 জনই বা কারা? সব প্রকাশ পাবে একে একে। হঠাৎ রিয়াজের ডাকে জোসেফ পিছনে ফিরে। স্যার, বিকেলে নিউজ দেখেননি? এখন আপনি? কিসের নিউজ? পঞ্চম বিজনেসম্যান মিস্টার খলিল উদ্দিনের লাশ পাওয়া গেছে মেইন রোডের ডাম্পিনের পাশে, এবং সবকিছু আগের বারের মতোই। ও আচ্ছা, শোনো রিয়াজ, আমার দুবাই যাওয়ার ব্যবস্থা করো। আমি কালকেই দুবাই চলে যাব। ওকে স্যার, আমি আজই সব ব্যবস্থা করে ফেলছি। সাথে নিজের ব্যবস্থাটাও করো, আর এখানকার দায়িত্ব মিস লাইলিকে বুঝিয়ে দেবে। ওকে স্যার, আমি আসছি তাহলে। যাও, আর আমার রাতের খাবারটা পাঠিয়ে দিও। রিয়াজ চলে যায়। পরদিন বিকেলের মধ্যে জোসেফ ও রিয়াজ পৌঁছে যায় দুবাই। সেখান থেকে মিস্টার রবিউলের মেয়ে জেরিন এসে পিক করবে জোসেফকে। এয়ারপোর্টে নেমে দেখে ওদের পিক করতে এখনো কেউ আসেনি, তাই জোসেফ যায় কফি খেতে। সেখানে জোসেফ একটা ব্ল্যাক কফি অর্ডার দেয়। যেই না জোসেফ কফিটা হাতে নিয়ে বেরোয়, তখনই একটা মেয়ে সেই কফি নিয়ে চলে যেতে নিলে জোসেফ ডাক দেয়। এক্সকিউজ মি, দিস ইজ মাই। প্লিজ স্যার, আপনি অন্য আরেকটা নিয়ে নিন, এখন এটার খুব দরকার আমার। তো আপনি তো অর্ডার দিয়ে নিতে পারেন, আর এটা কিন্তু ব্ল্যাক কফি। এটা ব্ল্যাক কফি, সেই জন্য নিচ্ছি। আপনার সাথে পরে কখনো কথা হবে, আমি আগে আমার বিপদ কাটাই। বাই। আজব মেয়ে মানুষ তো। স্যার, মেয়ে মানুষরা আজবই হয়। আমাদের পিক করতেও কিন্তু মেয়ে আসছে। রবিউল সাহেবের মেয়ে জেরিন ইসলাম। উফ, এ প্রথমেই সে তার গাফিলতি দেখিয়ে দিল। তাকে নিয়ে কাজ করব কিভাবে?
স্যার আমার মনে হয় আমাদের এখন যাওয়া দরকার। চলো। জোসেফ সামনে পা ফেলতেই দেখে একটা আইডি কার্ড পড়ে আছে নিচে। সেটা তুলে দেখে একটু আগে যে মেয়েটা ওর কফি নিয়ে চলে গেছে এটা ওই মেয়েটাই। আর নাম দেখি জেরিন ইসলাম। জোসেফ ও রিয়াজ সেই কার্ড নিয়ে মাইকে অ্যানাউন্স করে, আর তা শুনে জেরিন ছুটে আইডি কার্ড নিতে চলে আসে। থ্যাঙ্কস। আবার কোথায় যাচ্ছেন মিস জেরিন? মানে আমার স্যার এসেছেন এই ফ্ল্যাটে, কিন্তু খুঁজে পাচ্ছি না। আগে কখনো দেখেননি আপনার স্যারকে? শুধু একবার ছবি দেখেছি, 6 ফুট লম্বা, ফর্সা গায়ের রং, মুখটা গম্ভীর, পুরোই আখরু দেখতে। কি দেখতে? আরে আখরু বোঝেন না, বদমে। জেরিনের দিকে তাকিয়ে কথা বন্ধ হয়ে যায়। কেমন দেখতে বললেন না তো? বদমেজাজি, তারপর কি? না না, বদমে না, দেখতে কিউট আর হ্যান্ডসাম। তাই? সরি স্যার, একটু লেট হয়ে গেছে। আই এম ভেরি সরি স্যার। এই যে আপনার জন্য ব্ল্যাক কফি। আপনাকে এখন শাস্তি দেওয়া হবে। কি শাস্তি স্যার? এই কফিটা এখন খেয়ে শেষ করবেন আপনি। কিন্তু স্যার এটা তো ব্ল্যাক কফি। কোনো কথা হবে না, তাড়াতাড়ি করুন, আমাদের আরও কাজ আছে। এখানে বসে দিন পার করা যাবে না। জি জি স্যার। জেরিন চিনি ছাড়া কফি একটুও খেতে পারে না, আর এটা তো তবুও নিজের ভুল স্বীকার করে শাস্তিটা মাথা পেতে নিল। নাক বন্ধ করে এক চান্সেই পুরো কফিটা শেষ করে ফেলল। তারপর নিজের ব্যাগ থেকে চকলেট বেক করে মুখে দেয়, আর মনে মনে জোসেফকে বকতে থাকে। শালা কুমড়া মুখো, এই তেতো কফি কোনো মানুষ খেতে পারে? ও অবশ্যই, তো মানুষ না, এটা তো খারুস। দেখতেই খালি হ্যান্ডসাম, ভেতরটা এই কফির মতো তেতো। এই যে মিস জেরিন, আমরা কি এখন যেতে পারি? হ্যাঁ চলেন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি স্পটে। চলুন। বলছিলাম আমরা কি হেঁটে যাব নাকি গাড়িতে? হেঁটে যাবেন কেন? আমি গাড়ি নিয়ে এসেছি, চলুন আমার সাথে। স্পটের কাজ শেষ করে তারা হোটেলে যায়। জেরিন আগে থেকে ভিআইপি রুম বুকিং করে রেখেছিল জোসেফের জন্য। স্যার আপনি আবার বের হবেন কখন? এখনো ঠিক করিনি। আচ্ছা স্যার, এটা হচ্ছে আমার নাম্বার, কোনো প্রকার কিছু লাগলে আমাকে কল করবেন। রিয়াজ, নাম্বারটা নিয়ে কল দিয়ে দেখো তো ঠিক নাম্বার দিলেন নাকি মিস জেরিন। ওকে স্যার। আমি এখানে আপনাকে সাহায্য করার জন্য আছি, আমি কেন ফোন নাম্বার দিব স্যার? বলা যায় না, দিতেই পারেন। এখানে আপনার বাড়ি থাকা সত্ত্বেও আমাদের হোটেলে রাখলেন, কি প্ল্যান করে রেখেছেন কে জানে। আপনাদের যেন অসুবিধা না হয় তাই নিয়ে এসেছিলাম এখানে। আচ্ছা, আর এখানে থাকতে হবে না, আপনি চলুন আমার সাথে। হ্যাঁ, না থাক, আমরা এখানেই থাকতে পারবো। জানি স্যার, তবুও চলুন, আমার বাসায় থাকলে আমি আপনাকে সহজেই যে কোনো সাহায্য করতে পারবো। স্যার কথাটা মন্দ বলেনি মিস জেরিন। বলছো তুমি রিয়াজ, তাহলে যাওয়াই যায়। চলেন মিস জেরিন। তারপর তিনজনেই চলে আসে জেরিনের বাসায়। জেরিন পড়াশোনা শেষ করে এই দুবাইতেই চাকরি নিয়েছে। বাবার বিজনেসের বিভিন্ন প্ল্যানিংয়ে সাহায্য করে জেরিন। এমনকি এই প্রজেক্টটার প্ল্যানও জেরিনের দেওয়া। এই কাজটা সম্পূর্ণ করতে একজনের সুপারিশ দরকার ছিল, তাই ওরা জোসেফকে নিয়ে। এতে দুজনেরই লাভ হবে। পরদিন সকালে সবাই মিলে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ে একটা পার্টিতে যাওয়ার জন্য। পার্টিতে গিয়ে ওরা এক জায়গায় বসে অপেক্ষা করছিল দুবাইয়ের নাম্বার 1 বিজনেসম্যানের জন্য। সে আসলে তার সাথে কথা বলে ওরা চলে যাচ্ছিল। আচ্ছা মিস জেরিন, আপনি দুবাইতে কতদিন ধরে আছেন? এই তো 2 বছর হবে। ও, এখানে থেকে কি কি দেখলেন? ঘোরার সময় নেই, কাজ শেষ করতেই দিন চলে যায়। ও, আপনি জোসেফ স্যারকে সত্যি কখনো দেখেননি আগে? বলেছিলাম তো, ছবিতে দেখেছিলাম একটু। আচ্ছা, আপনার স্যার তো রুট কেন? উনি আগে এমন ছিল না, পরিস্থিতি অনেকে বদলে দিয়েছেন। ও, স্যার কোথায়? ওয়াশরুমে গিয়েছেন, এসে পড়বেন উনি। চলুন আমরা গাড়িতে গিয়ে বসি। স্যার আসুক, ওনাকে নিয়েই যাই। আমার এখানে কেমন বন্ধ বন্ধ লাগছে, তাই বলছিলাম চলুন আমরা নিচে যাই, স্যার একাই আসতে পারবেন। আচ্ছা চলুন তাহলে, আমরা নিচে গাড়িতে গিয়ে বসি। চলুন। রিয়াজা জেরিন নিজে গিয়ে গাড়িতে উঠতে না উঠতে জোসেফ সেখানে এসে পড়ে। আপনি না ওয়াশরুমে গিয়েছিলেন, এত তাড়াতাড়ি এখানে আসলেন কিভাবে? আমি তো আর কচ্ছপ নই, তাই এসে পড়েছি। আচ্ছা, কথা তো গাড়িতে বসেও বলা যাবে। এখন চলুন আমরা আগে বাহিরে যাই। হ্যাঁ চলুন, গাড়িতে উঠি। আপনার শার্টে ওইগুলো কি? ওহ, এটা
আসার সময় এক ওয়েটারের হাত থেকে সস পড়ে গিয়েছিল। এখন যাবেন নাকি আরও প্রশ্ন আছে? না, চলুন। বাসায় গিয়ে সবাই ফ্রেশ হয়ে নেয়। জেরিন সবার জন্য রান্না করে তা টেবিলে গুছিয়ে রাখে। তারপর জোসেফ ও রিয়াজকে ডাক দেয় খেতে আসার জন্য। সবাই একত্রে বসে খেয়ে নেয়। বিকেলে সবাই সোফায় এসে বসে। জোসেফ নিজের ফোন নিয়ে ব্যস্ত, রিয়াজ নিউজ পেপার দেখছে আর জেরিন টিভি দেখছে। টিভিতে খবর চলছে। ব্রেকিং নিউজ, সম্প্রতি দুবাইতে আসা এক ব্যবসায়ী আজ সকালে পার্টিতে খুন হয়েছেন। দুপুরে তার লাশ সুইমিং পুল থেকে উদ্ধার করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে তিনি এখানে ড্রাগ ডিলিং এর ব্যবসায় বেড়াতে এসেছিলেন এবং ওনার শরীরেও ড্রাগ পাওয়া গিয়েছে। আরও খোঁজ নিয়ে জানা যায় ইনি হচ্ছেন বাংলাদেশের সেরা 10 জনের তালিকায় 7ম স্থান অধিকারী মিস্টার জামাল উদ্দিন। এখন প্রশ্ন হচ্ছে তার সাথে আর কে কে জড়িত আছেন? তারাও কি এখনও এখানেই অবস্থান করছেন? আর তাকে হত্যাই বা করলো কে? সব কিছু জানতে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। পার্টিতে তো আমরাও ছিলাম, আমাদের কোনো সমস্যা হবে না তো স্যার? আমাদের সমস্যা হবে কেন? কোনোভাবে খোঁজটা আপনি করেননি তো? কি বলছেন? আমি কেন কাউকে খুন করতে যাব? আপনি তো বলছেন আপনাকে সন্দেহ করতে পারে, তাই বললাম আমি। স্যার, আপনার ফোন এসেছে। কে ফোন করলো এই সময়? মিস্টার শফিক। ও আচ্ছা জেরিন, আমরা কি এক কাপ কফি খেতে পারি? আমি নিয়ে আসছি। কোনো সমস্যা হয়েছে রিয়াজ? স্যার, শফিক সাহেব আমাদের কোম্পানিতে ঝামেলা করার চেষ্টা করছেন, তাই আমাদের যত দ্রুত সম্ভব দেশে ফেরা উচিত। বুঝতে পেরেছি। তুমি কাল সকালে ফেরার সব ব্যবস্থা করো, আমি রাতের মধ্যে জেরিনকে সব বুঝিয়ে দেবো। ওকে স্যার। কিন্তু স্যার, আপনি জেন ম্যামকে তো এখনো কিছুই বলেননি। বলবো, খুব শীঘ্রই বলবো, কিন্তু তার আগে একজনকে তার ঠিকানায় পাঠাতে হবে। জি স্যার, বুঝে গিয়েছি। এই যে আপনার ব্ল্যাক কফি, আর রিয়াজ সাহেব এটা আপনার। দিন। ধন্যবাদ মিস জেরিন। তো কি নিয়ে এত কথা হচ্ছে জানতে পারি কি? আসলে কোম্পানিতে একটু জরুরি কাজ পড়ে গেছে, সেখানেই যে যেতে হবে আমাদের। তো এই প্রজেক্টের কি হবে? আপনি তো আছেন এখানে, আপনি সামনে নেবেন, আর কিভাবে কি করতে হবে তা আমি আপনাকে বলে দেব। এত বড় দায়িত্বটা আমি একা কিভাবে? আপনি একা নন, আমি সবসময় আপনার পাশে আছি। যে কোনো সমস্যায় আপনি আমায় কল করবেন। আমি যে কোনোভাবেই হোক এই প্রজেক্টটা সম্পন্ন করতে চাই। ওকে স্যার। কখন দেশে ফিরবেন আপনারা? কালকে সকালে ফিরবো। আপনাকে রাতের মধ্যে সবটা বুঝিয়ে নিতে হবে স্যারের থেকে। আচ্ছা, তাহলে এখন আমি সব ফাইল নিয়ে আসছি। সব কাজ জেরিনকে বুঝিয়ে দিয়ে সকালে জোসেফ ও রিয়াজ ফিরে আসে দেশে। দেশে এসেই জোসেফ শফিক সাহেবের সাথে মিটিং রাখেন এবং সেই মিটিংয়ের পর সব সমস্যা পাবলিকলি সলভ হয়ে যায়। এবং সেই রাতেই জোসেফ মালয়েশিয়ায় চলে যায় আরেকটা টেন্ডারের কাজে। আর সেটা শেষ করতেই 3 দিন তাকে সেখানে থাকতে হয়। 3 দিন পর তিনি আবার দেশে ফিরে আসেন এবং রাতের গভীর অন্ধকারে নিস্তব্ধ পরিবেশে কালো রঙের লম্বা হুডি, হাতে গ্লাভস, চোখে কালো চশমা আর পকেট থেকে কিছু ড্রাগের বড়ি নিয়ে আনোয়ার সাহেবের বাসায় চলে যান। কি রে জানোয়ার, আমায় দেখে তোর মুখ এমন শুকিয়ে গেল কেন? আজ রেল দেখে ফেললে নাকি? তুই এখানে কিভাবে আসলি ভেতরে? আমি কিভাবে এলাম এটা জানতে ইচ্ছে করলো? এটাই তবে তোর শেষ ইচ্ছা? যা, তোর শেষ ইচ্ছাটা পূরণ করেই দেই। আমি জোসেফ খান, সৌরভ খানের ছেলে। আমার কাছে কিছু অসম্ভব নয়। তোর এই 10টা বডিগার্ডকে ঘায়েল করা আমার বাঁ হাতের খেলা। কি চাস তুই? আমি তোকে সব দিয়ে দিব, শুধু আমায় ছেড়ে দে। আমার তো শুধু তোর জানটাই চাই। দেখ, সেদিন আমি তোর বাবাকে মারতে চাইনি, রবিউল বলেছিল, তাই। কোনো কিছুই আমার জানার বাকি নেই রে। প্রথমে আতাউর, তারপর খলিল, তারপর জামাল, এখন তুই, তারপর মরবে সাকিব, এরপর উজ্জ্বল, আর সর্বশেষে মরবে রবিউল। আমি তোকে পুলিশে দেবো জোসেফ। পুলিশ? পুলিশ আমার ছায়াটাও ধরতে পারবে না। তার আগেই আমরা তোদের মেরে তোদের ট্রাক ব্যবসায় চোরা চালান আর নারী পাচারের সত্যটা মিডিয়ার সামনে নিয়ে আসবো। আমায় ছেড়ে দে জোসেফ, আমি তোকে বলে দেবো যে সাকিব কোথায় আছে, তবু তুই আমায় ছেড়ে দে। তোর কি মনে হয় আমি তোদের মতো কাঁচা কাজ করি? তোর এখানে আসার আগেই আমি সাকিবকে বন্দি করে মালয়েশিয়ায় রেখে এসেছি। এখন আর সময় নষ্ট করিস না। এই নে, বড়িগুলো খেয়ে নে, তারপর তোকে মারবো।
এই বলেই আনোয়ারকে বেঁধে ড্রাগ বড়িগুলো খাইয়ে পায়ের তালুতে ইঞ্জেকশনের সাহায্যে বিষ শরীরে প্রবেশ করায় আর দম বন্ধ হওয়ার পর লাশটা নিয়ে ব্রিজের মাঝে ফেলে দেয়। নিজের বাড়িতে ফিরেই ফ্রেশ হয় আর তখনই রিয়াজ আসে জোসেফের কাছে। জোসেফ, তুই একাই কেন যাস প্রতিবার? এতগুলো মানুষ থাকতে এভাবে একা রিস্ক নিয়েও যাওয়াটা ঠিক না। কি করব বল, যখন রক্ত গরম হয়ে ওঠে তখন শুধু ওদের কখন মারবো এটাই মাথায় ঘোরে। ওদের ভাগ্য ভালো যে এত সহজে ওদের মৃত্যু দিচ্ছি। ওদের শরীরের চামড়া ছিঁড়ে মরিচ ঠকিয়ে দিলেও আমার জ্বালা মিটবে না। তুই রবিলের কোনো সবার পরে মারতে চাস, যেখানে তোর আসল বাবা মায়ের খুনি ওই রবিউল। এই জন্যই ওকে সবার পরে মারবো। ওকে এত সহজভাবে মারবো না। ওকে তো আমি এমনভাবে মৃত্যু দেবো যে নিউজ বানাতে গিয়েও মিডিয়ারা ভয় পাবে। আরেকটা কথা নতুন শুনতে জানতে পেরেছি, সেটা কি তাহলে? জেরিন ওই রবিউলের মেয়ে নয়, ও রায়হান চাচার মেয়ে। চাচার সম্পত্তির জন্য ও রায়হান চাচাকেও মেয়ে ফেলেছে, আর জেরিনের নামের সম্পত্তি থাকায় ও জেরিনকে নিজের মেয়ে বানিয়ে নেয়। ছি, মানুষ কতটা নিচু হয়! প্রথমে বেশি সম্পদ পাওয়ার জন্য তোর বাবাকে ত্যায্য করলো, আর পরে মেরেও ফেললো, আবার ছোট ভাইকে মেরেও ফেললো। হ্যাঁ, আর সোহরাব আঙ্কেল সবটা জেনে গিয়েছিল, তাই তাকেও মেরে ফেলেছে। এখন ও জেরিনকে মারার প্ল্যান করছে। কি তাহলে এখন কি করবি? এর জন্য এখন প্ল্যানে একটু চেঞ্জ আনবো। জেরিনকে সবটা জানানোর আগেই সাকিবকে মেরে ফেলবো। সাকিবকে তাহলে কি দেশে আনার ব্যবস্থা করব? আনতেই হবে, কেননা সাকিব মারা গেলে রবিউল একটু হলেও ঘাবড়ে যাবে, আর এখন জেরিনকে মারার চিন্তা বাদ দিয়ে নিজেকে বাঁচানোর চিন্তা করবে। আচ্ছা, তাহলে আমি কালকেই সাকিবকে আনার ব্যবস্থা করছি। আর শোন, খুব খেয়াল রাখবি সাকিবের কিডন্যাপ হওয়ার খবর যেন 5 কান না হয়। না, সেটা হবে না, সব আমাদেরই লোক। আচ্ছা, তুই যা, রেস্ট নে, অনেক প্রেশার দেই তোকে। সত্যি এই যুগে তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য। আমি তোর জন্য যতই করি, তুই আমার জন্য যা করছিস তার কিছুই নয়। যখন আমার বাবা অসুস্থ ছিল, তুই তোর জমানো টাকা দিয়ে আমাকে সাহায্য করছিস। আমার পড়াশোনার পাশাপাশি আমার বাবার ওষুধপত্র সব কিছু তুই দেখছিস। তার উপর আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমায় তোর পার্সোনাল সেক্রেটারি বানিয়েছিস। তুই আমার বন্ধু, তাই তখন আমি তোকে সাহায্য করেছি। আর কে বলেছে তোর যোগ্যতা নেই? এসব ভুলভাল কথা কে বলে তোকে? আচ্ছা বাদ দে, যা তুই রেস্ট নে, আমি ঘুমাতে যাচ্ছি। পরদিন রিয়াজ সাকিবকে নিয়ে আসলে জোসেফ ওকে একইভাবে মেরে ফেলে। এতে সত্যি রবিউল কিছুটা ভয় পায়। নিজেকে বাঁচানোর জন্য খুঁজতে শুরু করে যে কে ওর পার্টনারদের হত্যা করছে। এইদিকে দুবাইয়ের প্রজেক্টটা সম্পন্ন হয়ে যায়। রিয়াজ উজ্জ্বলকে তুলে নিয়ে আসে জোসেফের কাছে। যখন জোসেফ উজ্জ্বলকে ড্রাগ বড়ি খাওয়াতে যাবে, তখনই রবিউল জোসেফকে ফোন দেয়। এই যে মিস্টার জোসেফ, আপনার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তবে আপনি কেন গামছা মাথায় বেঁধে আমাদের পেছনে লেগে আছেন? মানে, আপনি কি বলতে চাইছেন মিস্টার রবিউল সাহেব? এত ভোলা সেজে আর কাজ হবে না। আমি সবটা জেনে গিয়েছি যে আপনি আমার পার্টনারদের একে একে মেরে ফেলেছেন, আর বর্তমানে উজ্জ্বলকে মারার চেষ্টা করছেন। আচ্ছা, সবটা জেনে গেছে? যাক, ভালোই হলো, কষ্ট করে আপনাকে সবটা বলতে হলো না। কিন্তু আপনি তো হাইফার কেন হচ্ছেন মিস্টার জোসেফ? আমরা তো আপনার নকল বাবা মাকে মেরেছি, এতে তো আপনারও লাভ হয়েছে। রাস্তার ছেলে থেকে এখন কত বড় বিজনেসম্যান হয়েছেন। আচ্ছা, সবটা বলবো, তাহলে আমরা দেখা করি মিস্টার রবিউল সাহেব। ওকে, আমি আপনাকে ঠিকা দিচ্ছি। আপনি উজ্জ্বলকে নিয়ে এখানে আসবেন। খবরদার, যদি চালাকি করার চেষ্টা করেন তো তখন কিন্তু বিষয়টা আরও খারাপ হবে। না না রবিউল সাহেব, চালাকি করবো না, উজ্জ্বল সাহেবকে নিয়েই আসবো। এরপর জোসেফ রবিউলের দেওয়ার ঠিকানায় উজ্জ্বলকে নিয়ে পৌঁছে যায় আর গিয়ে সরাসরি রবিউলের সামনে দাঁড়ায়। হ্যালো মিস্টার রবিউল সাহেব, কেমন আছেন? ফাজলামি করছো আমার সাথে? বলো, কেন তুমি ওদের মেরেছো? কেনই বা আমার পিছনে পড়েছো? আপনি না বললেন আপনি সবটা জানেন, তাহলে আমি আর নতুন করে কি বলবো? দেখো, মাথা গরম করবি না। আমার সাথে তোর কিসের শত্রুতা সেটা বল। কেন তুই আমার লোকেদের এভাবে মারছিস? কেন আমার পিছনে পড়ে আছিস? তুই জানিস আমি কে? তুই তো রাস্তার ছেলে। সৌরভের তোকে দত্ত নিয়েছিল। ভুল জানিস তুই। আমার জন্মদাতা কে জানিস? জানিস না। আমার বাবার নাম মোস্টার
শফিউল আলম। সাইফুল আলম? হ্যাঁ, সাইফুল আলম, তোর বড় ভাই, যাকে তুই সম্পত্তির জন্য ঘর ছাড়া করেছিলি এবং পরবর্তীতে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছিস। আমি রায়হান চাচার ফাইস্তা, যাকে কিনা তুই সম্পত্তির জন্য মেরেছিস এবং তার মেয়েকে নিজের দাস বানিয়ে রেখেছিস। চিনতে পেরেছিস আমাকে? সেদিন তুই মারা যাসনি। তোর বাবা মায়ের সাথে তুই কি করে জানলি যে জেরিন আমার মেয়ে না? সেদিন আমাকে মৃত ভাবাটাই তোর কাল হয়ে দাঁড়িয়েছে। আজ আমি তোদের এই গ্যাংটাকে শেষ করে দেব। প্রতিশোধ নেব আমার দুই বাবা মায়ের আর চাচা চাচির হত্যার। জেরিন, দেখ মা, এই লোকটা আমায় মেরে ফেলতে এসেছে। আমাকে মেরে আমাদের কোম্পানিটা হাতিয়ে নেবে। স্যার, আমাদের আজ তো রুবেল স্যার নিজেই করে দিয়েছেন। আমরা আর কি বলেছি, সবটা উনিই বলবেন। সেই জন্যই তো তোকে বলেছিলাম জেরিনকে এখানে নিয়ে আসতে। ছি, তুই এতটা খারাপ আমি ভাবতেও পারিনি। নিজের উপরেই ঘৃণা হচ্ছে যে এতদিন আমি আমার বাবা মায়ের খুনির কাছে থেকেছি। ছি, তোকে মরতেই হবে। জো, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেলো জো। রিয়াজ জেরিনের সব মনে পড়ে গেছে। ও আমাকে জোব বলেছে। হ্যাঁ ভাবি, সব মনে পড়ছে। কলেজের প্রতিটা দিন মনে পড়ে গেছে, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে পড়ে গেছে। আজ তুই সব পাবি, তোর পরিবারের খুনের বদলা নিতে পারবি, নিজের ভালোবাসা ফেরত পাবি। এখন দেরি না করে মেরে ফেল এই জানোয়ারটাকে। আমি আর রিয়াজ ভাইয়া উজ্জ্বলকে সামলাচ্ছি। তুমি ওই নরপিশাচটাকে ওর সঠিক জায়গায় পাঠিয়ে দাও। জেরিনের কথা শেষ হতেই জোসেফ রবিউলকে মারা শুরু করে। ওর সব বডিগার্ডদের মেরে ওর সামনে গিয়ে ওর চাপায় টিপটি ড্রাগ বড়ি খাওয়ায়। ওকে চেয়ারের সাথে বেঁধে ওর হাত পায়ের চামড়া ছিলে ভিতরে ড্রাগ ভরে দেয়। ওর চোখের ভিতরে মরিচ গুঁড়া ঢেলে দেয়। সব শেষে একটা বিষ ইঞ্জেকশন পুশ করে দেয়। ওদিকে জেরিন আর রিয়াজ মিলে উজ্জ্বলকে ড্রাগ খাওয়ানোর পর বিষ ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলে। পরদিন সকালে জেরিন, জোসেফ আর রিয়াজ নাস্তা করতে বসে টিভি অন করে। ব্রেকিং নিউজ, আজ ভোরে আরও 2 জন বিজনেসম্যানের লাশ পাওয়া গেছে। এই পর্যন্ত যে 7 জন বিজনেসম্যানের লাশ পাওয়া গেছে তারা প্রত্যেকেই ড্রাগ পাচার, চোরাচালান এবং নারী পাচারের সাথে জড়িত ছিল। আজ ভোরে ওদের লাশ পাশেই সমস্ত প্রমাণও পাওয়া যায়। বলা হয়েছে আইনের কোনো এক শুভাকাঙ্ক্ষী তার জীবনের ঝুঁকি নিয়ে ওদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করেছে এবং এদের দমন করেছে। সবাই তাকে সম্মান ও শ্রদ্ধা জানায়। খবরটি দেখে ওরা 3 জন হেসে ফেলে। আজ ওদের সব কাজ সফল হয়েছে। নিজেদের পরিবারের মৃত্যুর প্রতিশোধের পাশাপাশি ওরা দেশে কিছু মানুষরূপী পশুর হাত থেকে রক্ষা করেছে এবং জোসেফ তার প্রথম ভালোবাসা আবার ফিরে পেয়েছে। রবিউল যে ট্যাবলেটের সাহায্যে জেরিনের সমস্ত স্মৃতি মুছে দিতে চেয়েছিল, জোসেফের চেষ্টায় সেই স্মৃতি আবার ফিরে পেয়েছে। এভাবেই অন্ধকারে থেকে জোসেফ ও তার সহায়ক রিয়াজ অন্যায়ের প্রতিরোধ করতে থাকে। আম্মু, ওই আম্মু, আমি বিয়ে করব, আমাকে বিয়ে দিয়ে দাও। তোর বিয়ের বয়স হয়েছে নাকি যে তুই বিয়ে করবি? এখনো তো তোর দুধের দাঁতে পড়ে নাই যে তুই বিয়ে করবি। হ্যাঁ, বললেই হলো নাকি? আমাকে একবার বিয়ে দিয়ে দেখো। আজকে বিয়ে দিলে কালকে 3 বাচ্চার বাপ হয়ে যাব আমি। নীলের এমন কথা শুনে সোফায় বসে থাকা নীলের বড় বোন মিম হাসতে হাসতে বলতে লাগলো, হা হা হা, যাক নীল, তুই অনেক মজা করতে পারিস। দোয়া করি আব্বু আম্মু যাতে তোর ইচ্ছাটা পূরণ করে দেয়। নীল তার মায়ের পিছু পিছু ঘুরতে লাগলো আর বলতে লাগলো, আম্মু, আমাকে বিয়ে করাইয়া দাও একটা, প্লিজ আম্মু, আমাকে বিয়ে করাইয়া দাও। তুই যদি এখন আমার সামনে থেকে না যাস তাহলে ঝাড়ুর বাড়ি তোর পিঠে পড়বে, এই বলে দিলাম নীল। তাড়াতাড়ি আমার সামনে থেকে চলে যা। নীল দুঃখ ভরা মন নিয়ে চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে নীল, এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বন্ধু সিয়াম কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সিয়াম বলতে লাগলো, কি রে বিয়ে পাগল ছেলে, সারাদিন ঘরের ভিতরে বসে থাকলে হবে? একটু বাইরে আয়, একটু ঘোরাঘুরি করি, আড্ডা মাড্ডা দেই। আড্ডা দিতে ভালো লাগে না রে। আম্মুকে এই যে প্রতিদিন বলতেছি আমাকে বিয়ে দাও বিয়ে দাও, শালার বিয়েই দেয় না। মন চাইতেছে ধান খেতে গিয়া
কচু গাছের সাথে ফাঁসি দিয়ে মইরা যাই। ঠিক আছে, তুই ধান খেতে যা, আমি তোর জন্য একটা লম্বা রশি নিয়ে আসতেছি, যাতে মরতে পারিস গলায় দড়ি দিয়ে। শালা তুইও মজা নিতেছিস? নে নে মজা নে। আর কয়দিন মজা নিবি? একদিন দেখবি ঠিকই আমি বিয়ে করে ফেলেছি, ওই দিন আর মজা নিতে পারবি না। ঠিক আছে, যেদিন বিয়ে করবি ওই দিন না হয় বলিস। এখন তাড়াতাড়ি স্কুল মাঠে আয়, আমরা সবাই বসে আড্ডা দিতেছি। ঠিক আছে, আমি আসতেছি কিছুক্ষণের মধ্যে, রাখলাম এখন। এই বলে নীল ফোনটা রেখে চলে আসলো নিচে। যেই মেইন গেট খুলে বাইরে যেতে যাবে এমন সময় পেছন থেকে তার বড় বোন মিম বলে উঠলো, কি রে বিয়ে পাগল ছেলে, কোথায় যাইতেছিস এখন? আমি কোথায় যাই সেটা তোমাদের না জানলেও চলবে। আমি যাইতেছি আমার বউ খোঁজার জন্য। তোমরা তো আর আমাকে খুঁজে দিবে না, আমি নিজেই খুঁজে নিতেছি। ঠিক আছে, খুঁজে যখন নিবি তুই নিজে, তখন এক কাজ কর, তোর তো ফোন আছে, একটা ছবি তুলে নিয়ে আসিস। এরপর না হয় ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে বিয়ে সাক্ষাতের ব্যবস্থা করব। মিমের কথা শুনে নীল আরও গেল রেগে। সে যেই মিমকে কিছু বলতে যাবে এমন সময় তার আম্মু বলতে লাগলো, মিমের শরীরে যদি একবার টাচ করিস তাহলে তোর খবর আছে, এ বলে দিলাম। নীল আর কিছু না বলে চলে গেল বাইরে। সাইকেলটা নিয়ে চলে আসলো স্কুল মাঠে। এসে দেখে তার সকল বন্ধু বান্ধবী বসে আছে। নীলকে দেখে আনিকা বলতে লাগলো, কিরে বিয়ে পাগল ছেলে, কয়টা বিয়ে করলি শুনি? দেখ আনিকা, আমাকে রাগিয়ে দিস না, রাগিয়ে দিলে কিন্তু তোর সব চুল ছিঁড়ে ফেলবো। আমার চুল একবার হাতিয়ে দেখ, আমার বয়ফ্রেন্ড তোকে আস্ত চিবে খাবে। শালা, সব কয়টা প্রেম করিস আমার কপালে, কেন একটা মেয়েও জোটে না বলতো তোরা? জুটবে কি করে? তুই যে সবসময় সিনিয়র মেয়েদের পিছনে পড়ে থাকিস। ওই দিন তো তোকে বলেছিলাম আমাকে সুন্দর বান্ধব আছে, নামটা লিসা, তার সাথে রিলেশন কর। তুই তো বলিস সে পিচ্ছি, সে নাকি তোর লোড সামলাতে পারবে না। এখন তুই নিজে পস্তা, তাতে আমার কি? আনিকা একদম ঠিক বলেছিস। শালাকে এতবার বলছি যে একটা প্রেম কর, দেখবি তোর মাথা থেকে বিয়ের ভূত এমনিতেই নেমে যাবে। শালা, প্রেম আর বিয়ে এক না, এটা তোরা ভালো করেই জানিস। প্রেম করলে সামান্য মাত্র কিস আর হাত ধরতে পারবো, আর বিয়ে করলে ইটিস পিটিসও করতে পারবো না রাতের বেলা। ঠিক আছে, তুই না হয় বিয়ে কর ভাই, আমাদেরকে আর জ্বালাস না। আমরা তোর জন্য আর কোনো মেয়ে দেখতে পারবো না। আমার জন্য আর মেয়ে দেখতে হবে না, তোরা তোদের মতো থাক। আমি দেখি যে করি হোক আম্মুকে পটিয়ে শুটিয়ে বিয়ে করতেই হবে আমার। নীলের এমন কথা শুনে সবাই হাসতে লাগলো। আর হাসবেই বা না কেন, নীলের বয়স মাত্র 18 বছর, আর সে এখনই বিয়ে করতে পাগল হয়ে গেছে। নীল বিকেল 5টা অবধি আড্ডা দিয়ে সাইকেল নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলো 3 রাস্তার মোড়ে। যেই মোড় কাটতে যাবে এমন সময় কালো একটা বোরখা পরা মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় নীল। নীল রাস্তায় পড়ে আছে, আর পাশেই কয়েকজন ছেলেপেলে এসে নীল আর মেয়েটিকে রাস্তা থেকে ওঠালো। নীল মেয়েটির দিকে চোখ তুলে তাকাতেই অবাক, কারণ মেয়েটির চোখে প্রেমে পড়ে গেছে নীল। হরিণের মতো চোখ দেখে নীল বলতে লাগলো, আপু, আপনি ব্যথা পান নাই তো? না, আমি ব্যথা পাই নাই পিচ্ছি, তুমি নিজেও খেয়াল করো নাই আর আমিও খেয়াল করি নাই, তাই দুজন ধাক্কা খেয়ে পড়ে গেছি। মেয়েটির মুখে পিচ্ছি ডাক শুনে নীল রেগে গেল। মেয়েটার দিকে এগিয়ে যেতেই আর বলতেছে, এই মেয়ে, আমি কোন দিক থেকে পিচ্ছি বলতো? আমাকে পিচ্ছি বললি কেন? আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমাকে পিচ্ছি বলে ডাকলি? তুই তো আসলে একটা পিচ্ছি, তো তোকে পিচ্ছি বলে ডাকবো না তো কি বলে ডাকবো? আমার একটা সুন্দর নাম আছে, ওই নাম ধরে ডাকবে। আমার নাম নীল। আবার যদি দেখা হয় তোর সাথে তাহলে তোর নাম ধরে ডাকবো। এখন যাই। আরে আরে, কোথায় যাইতেছেন? আপনার নামটা তো বলে যান। আমার নাম জানতে হলে আগে তোকে বড় হতে হবে, এরপর আমার নাম জানতে পারবে। আর তুই যেহেতু বলতেছিস নাম বলে যাইতে, তাহলে শুন, আমি আমার নামের প্রথম অক্ষর আর শেষ অক্ষর বলে যাইতেছি। যদি তুই পুরো নাম বের করতে পারিস তাহলে আমি তোর সাথে প্রেম করব পিচ্ছি। ঠিক আছে, তাহলে নামটা বলে ফেলো, আমি কালকের মধ্যে তোমার নাম বের করে ফেলবো। আর নাম বের করতে পারলে তোমাকে কোথায় খুঁজে পাবো? আমাকে তোর খুঁজতে হবে না, আমি নিজেই তোর সামনে আসব। আমার নাম ত। এই বলেই ইসরাত চলে গেল ওইখান থেকে।
এদিকে নীল রাস্তা দিয়ে হাঁটতেছে আর ভাবতেছে, এটার নাম কি হতে পারে, কি হতে পারে? ইলমা, ইমা, ইসলাম। না না, এগুলো তো হতে পারে না। যে করেই হোক আমাকে নামটা খুঁজে বের করতে হবে, তাহলে আমি সিনিয়র মেয়েটার সাথে প্রেম করতে পারবো। এইসব ভাবতেছে আর হাঁটতেছে রাস্তা দিয়ে। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। নীলকে কিছু ভাবতে দেখে বলতে লাগলো, কী রে নীল, কি এমন ভাবতেছিস এত গভীর মনোযোগ দিয়ে? আমাকে একটু কি শেয়ার করা যাবে? না না, তোমাকে শেয়ার করা যাবে না। তোমাকে শেয়ার করলে পরে তুমি আবার এই মেয়ের সাথে আমার গন্ডগোল লাগিয়ে দিবে। পরে আর আমি সিনিয়র মেয়েকে বিয়ে করতে পারবো না। কোন মেয়ের কথা বলতেছিস তুই? আমি আকাশের পরীর কথা বলতেছি। দেখতে আপু একদম পরীর মতো, চোখগুলো কত সুন্দর, মায়াবী হরিণের মতো চোখ। আমি তো প্রথম দেখেই প্রেমে পড়ে গেছি। ও আচ্ছা, প্রথম দেখি প্রেমে পড়ে গেছিস। তাহলে কি করা যায় এখন বলতো? তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি? আমাকে তোমার কোনো সাহায্য করার দরকার নেই। তুমি তোমার মতো থাকো, আমাকে বিরক্ত করো না। আমি ওই মেয়েটার নাম খুঁজে বের করবই। এই বলে নীল চলে গেল তার রুমে। বিছানায় বসে আছে এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে হালিমা ফোন দিয়েছে। হালিমা হচ্ছে নীলের বেস্ট ফ্রেন্ড। সে সবসময় নীলকেই সাহায্য করে। কে রে নীল, কি অবস্থা? কয়েকদিন ধরে ফোন দিচ্ছিস না, কোনো সমস্যা হয়েছে নাকি বাসায়? না রে হালিমা, কোনো সমস্যা হয় নাই। আসলে আমি আম্মুকে কয়েকদিন ধরে বলতেছি যে আমাকে বিয়ে দিতে, কিন্তু আম্মু তো আমাকে বলতেছে আমি নাকি এখনো পিচ্ছি। ঠিকই তো বলেছে আন্টি, তুই তো এখনো পিচ্ছি। বিয়ে করলে খাওয়াবে কি তুই? আমি খাওয়াতে যাব কেন? আমার বাবার টাকা পয়সা কম আছে নাকি যে আমি খাওয়াতে যাব? ও মা, তুই বিয়ে করবি তোর বউকে, তুই খাওয়াবি না, তোর আব্বু খাওয়াবে নাকি? নাকি তুই চাচ্ছিস তুই নিজে বিয়ে না করে তোর আব্বুকে বিয়ে দিতে? হালিমা, ফাউল কথা বলিস না। এই বলে দিলাম, আমি আমার আব্বুকে আবার বিয়ে দিতে যাব কেন? আমি নিজেই বিয়ে করব। তুই তো নিজেই বলছিস তোর আব্বুর অনেক টাকা পয়সা আছে, সো তুই কোনো কাজ করবি না। তাহলে এখানে তোর কথা শুনে বোঝা যাচ্ছে তোর আব্বু কাজ করে তোর বউকে খাওয়াবে, তাই না? তাহলে তো বুঝাই যায় যে বিয়েটা তুই করছিস না, তোর আব্বুকে করাচ্ছিস। আচ্ছা, এসব কথা বাদ দে, আমার এসব কথা ভালো লাগতেছে না। এখন আমাকে একটা হেল্প কর। কি হেল্প লাগবে বল, আমি করছি। তো এটা দিয়ে একটা মেয়ের নাম বের করে দে তো। যে করে হোক কালকের মধ্যে আমাকে এটা দিয়ে একটা মেয়ের নাম বের করে দিবি না? তোর কথার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না। এটা দিয়ে আবার নাম বের করা যায় নাকি? তুই মনে হয় সকাল সকাল পাগল হয়ে গেছিস নীল। আরে হালিমা, আসলে আজকে একটা ঘটনা ঘটে গেছে। কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বলতো শুনি? তুই এমন ভাবে বলছিস? তাহলে শোন কি হয়েছে। নীল হালিমাকে সকল কিছু বলতে লাগলো। সকল কিছু বলা শেষ হতেই হালিমা হাসতে লাগলো আর বলতে লাগলো, শালা তুই আসলে একটা পাগল। মাথায় বিয়ের বুদ্ধিটা কে দিয়েছে বলতো? আমাদের গ্রুপের কেউ দিয়েছে নাকি? তুই নিজেই বিয়ে করছিস? আমাকে কেউ কিছু বলে নাই, আমি নিজে ইচ্ছে করেই বিয়ে করতেছি। এখন তুই বল, আমাকে এই নামটা দিয়ে একটা নাম বের করে দিতে পারবি কিনা? নাম তো বের করে দিতে পারবো, কিন্তু এরকম দিয়ে তো হাজারো নাম হয়। এখন কোনটা সঠিক হবে এটা আমি কি করে বলবো? আসলেই তো তোর কথা একদম ঠিক। এখন কিভাবে কি করি? মেয়েটা তো তেমন কোনো কিছু বলল না। আচ্ছা, তুই আগে কয়েকটা নাম বের কর, এরপর আমি দেখতেছি কোন নামটা হতে পারে। ঠিক আছে, এখন রাখলাম। তাহলে কালকে সকালে তোকে ফোন দিয়ে নাম বলে দেবো। এই বলে হালিমা ফোনটা রেখে দিল। এদিকে নীল বসে বসে ভাবতে লাগলো কি হতে পারে নামটা, কি হতে পারে নামটা। বেশ কিছুক্ষণ ভাবার পরে নীল কয়েকটা নাম খুঁজে পেল, কিন্তু এই নামগুলো সঠিক হবে কিনা তার জানা নেই। আচ্ছা, এই নামগুলো থেকে আমি কোনটা বেছে নিব এটাই তো ভেবে পাচ্ছি না। এক কাজ করি, গুগলকে জিজ্ঞেস করি, তাহলে দেখি গুগল কি বলে। যেই ভাবা সেই কাজ। নীল গুগলে ঢোকে, এতে একটা তো লিখে সার্চ দিল। গুগল বেশ কয়েকটা নাম লিখে দিল, কিন্তু নির্দিষ্ট কোনো নাম দিতে পারছে না। এটা দেখে নীল বলতে লাগলো, শালার গুগল, আজকে তুই আমার সাথে বেইমানি করলি। অন্যদিন তো ঠিকই তুই আমাকে সাহায্য করিস, আজকে তুই আমার সাথে বেইমানি করলি।
দেখে নিব একদিন, সব কটাকে দেখে নিব শালা। এইসব বলতেছে আর বকা দিতেছে নীল। এমন সময় নীলের রুমে প্রবেশ করলো মিম। মিমকে দেখে নীল উল্টো ঘরে বসে বলতে লাগলো, আপু তুমি এখন চলে যাও, আমি এখন অনেক ব্যস্ত আছি, আমাকে বিরক্ত করো না, বিরক্ত করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা, বিরক্ত করবো না তোকে। আগে খাবার খেয়ে নিচে এসে এরপর না হয় যা খুশি তাই করিস। যতক্ষণ আমাকে বিয়ে দিবে না ততক্ষণ আমি কোনো খাবার খাবো না, এই বলে দিলাম। এখন তুমি চলে যাও আমার রুম থেকে। মিম চলে গেল রুম থেকে। এদিকে নীল সারা রাত ভেবে চিনতে দুইটা নাম বের করলো। একটা হচ্ছে ইসরাত, আরেকটা হচ্ছে ইসমাত। কিন্তু সে কনফিউজ, কোনটা আগে বলবে কোনটা পরে বলবে এইসব ভাবতেছে নীল। সকাল 8টা, এমন সময় নীলের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে থেকে হালিমা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে হালিমা বলতে লাগলো, কি রে নীল, সারা রাত ভেবে কিছু নাম বের করতে পেরেছিস নাকি? আমি কয়েকটা নাম বের করেছি, বলবো তোকে? বললেই কি হবে বলো তো? যদি সঠিক নামটা না বলতে পারি তাহলে তো আমার কপালে সিনিয়র মেয়ের সাথে প্রেম করা সম্ভব হবে না আজীবনেও। আচ্ছা নীল, তুই সিনিয়রদের মধ্যে এমন কি মজা পেয়েছিস বলতো, যে সিনিয়রদের সাথে প্রেম করতে হবে তোর? জুনিয়রদের সাথে করলে সমস্যা কি? জুনিয়রদের সাথে করলে অনেক সমস্যা, যেমন কথায় কথায় রাগ দেখাবে আর আমি কিছু বলতে পারবো না। আর সিনিয়রদের সাথে প্রেম করলে অনেক আদর পাওয়া যায়। যদি আমি রাগ করি তাহলে মনে করস সিনিয়র আপু বা গার্লফ্রেন্ড আমাকে আদর করে রাগ ভাঙিয়ে দিবে। ও রে জিনিয়াস, এর জন্যই তো বলি তুই এত সিনিয়র সিনিয়র করিস কেন সব সময়? চিম চিম চিম, গিলি গিলি ফাঁস, খুশঠুস ফু। এই নে, দোয়া করে দিলাম তুই সিনিয়র মেয়ে পেয়ে যাবি। আচ্ছা হালিমা, এটা কোনো দেশের দোয়ারে? আমি তো আগে কখনো এমন দোয়ার নাম শুনি নাই। তাহলে তুই এটা কোথায় থেকে বের করলি? আরে এটা আমি ইতিহাসে 512 নাম্বার পাতা থেকে এই দোয়াটা পেয়েছি। ওইখানে লেখা ছিল এই দোয়াটা যাকে বলবো সে নাকি সিনিয়র মেয়ে পেয়ে যাবে। কি বলিস, সত্যি বলতেছিস? তাহলে আরও কয়েকবার বলে ফেল যাতে আমি সিনিয়র মেয়ে পেয়ে যাই আর বিয়েও করতে পারি। ইসরাত, ইফরাত, ইমরাত, ইকরাত, তুই যে এতগুলো নাম বললি এগুলোর মধ্যে আমি কোনটা বেছে নিব বলতো? যে কোনো একটা নাম তুই আমাকে সঠিক বলে দে। ঠিক? আমি কিভাবে সঠিক বলবো বলতো? আমি তো নিজে কনফিউজড, কোনটা রেখে কোনটা বলবো। আচ্ছা যা, তোর ভাগ্য দেখি কি বলে। তুই ইসরাত বলবি নামটা? ঠিক আছে, আমিও এটাই ভেবেছিলাম এই নামটা বলবো মেয়েটাকে, কিন্তু মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো এটাই তো ভাবতেছি। দেখ, হয়তো পেয়ে যাবি, এক সময় না এক সময় দেখা হবে। আচ্ছা রাখলাম, এখন পরে কথা হবে। এই বলে হালিমা ফোনটা রেখে দিল। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নিচে। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে নীল, বাসায় কি খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিস নাকি? হ্যাঁ আম্মু, একেবারে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। যতক্ষণ তোমরা আমাকে বিয়ে না দিবে ততক্ষণ আমি এই বাসায় একটা দানাও খাবো না। ঠিক আছে, দেখি তুই কদিন না খেয়ে থাকতে পারিস। ঝামেলা আমি বলে দিলাম, নীলের বিয়ে দিব না, তোমরা যা খুশি করতে পারো। নীল তার আব্বুর কথা শুনে চলে আসলো বাইরে। সাইকেলটা নিয়ে চলে গেল একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেল একটা কালো বোরখা পরা মেয়ে বসে আছে। নীল একবার সন্দেহ করলো এটা কালকে সেই মেয়ে কিনা, কিন্তু সে কনফিউজ কিভাবে মেয়েটার সাথে গিয়ে কথা বলবে। নীল আস্তে আস্তে করে একটা টেবিলে এসে বসে পড়লো। নীলকে দেখে ওয়েটার এসে বলতে লাগলো, কি খাবেন ভাই? এখন তো সকাল, আমার জন্য 4টা রুটি আর ভাজি নিয়ে আসেন তাহলেই হবে। ওয়েটার চলে গেল। এদিকে নীল একভাবে তাকিয়ে আছে সেই মেয়েটার দিকে। বেশ কিছুক্ষণ পর ওয়েটার এসে নীলকে রুটি আর ভাজি দিয়ে চলে গেল। এদিকে নীল খাওয়া দাওয়া করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটি নেই। এটা দেখে নীল মনে মনে ভাবতে লাগলো, এটা মনে হয় সেই মেয়ে না। যদি সেই মেয়ে হতো তাহলে আমার সাথে কথা বলতে আসতো। যাই হোক, আজকে সারাদিন মেয়েটাকে খুঁজে বের করতে হবে। এসব ভাবতে ভাবতে নীল রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কোনো এলাকায় তন্ন তন্ন করে খুঁজে ফেললো, কিন্তু মেয়েটার দেখা আর পেল না। এদিকে নীলের বাসায় মিম আপু, আপনার ভাইয়া আমাকে পুরো এলাকা ধরে খুঁজতেছে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। আমার ভাইটা অকালে পাগল হয়ে যাবে ইশরাত। তার নাকি অনেক বড় স্বপ্ন, সিনিয়র মেয়ের সাথে প্রেম করে এরপর বিয়ে করবে। তাই তো আপনার আম্মু আমাকে নিয়ে এসেছে।
দেখি আপনার ভাইয়া আমার জন্য কত কিছু করতে পারে। সন্ধ্যায় আপনার ভাইয়ের সাথে আবার দেখা করব। আপনার ভাইয়াকে আরও পাগল করে ছাড়বো, দেখে নিয়েন। ইসরাতের কথা শুনে মিম হাসতে লাগলো। হাসবে বানা কেন বা কি করবে, কারণ তার ভাই যে কাণ্ড করেছে সে জানেই না যে ইসরাত তার বাসায় এসেছে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, বান্ধবী, তোর মেয়েকে কিন্তু আমার ছেলের বউ করে আনবই আনবো, তুই কিন্তু বাধা দিতে পারবি না। ঝামেলা, তুই কোনোদিনও দেখেছিস আমি তোর উপর দিয়ে কোনো কথা বলেছি? আগে কখনো বলি নাই এবং এখনো বলবো না। আমার মেয়েকে তোর ছেলের বউ করে নিয়ে আসিস, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর ছেলে কোথায় সারাদিন তো একবারও দেখলাম না। আম্মু দেখবে কি করে? তোমার মেয়ের জামাই তো আমাকে সারা দিনই এই এলাকায় ওই এলাকায় খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও পাচ্ছে না। সন্ধ্যার সময় না হয় তোমার মেয়ের জামাইকে একবার দেখা করে আবার চলে যাব বাসায়। ঠিক আছে, তুই তাহলে এই বাসায় থাক, আমি বাসায় চলে যাই। তোর আব্বু মনে হয় চলে এসেছে। ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি সন্ধ্যায় চলে যাব বাসায়। আর আমাকে নিয়ে চিন্তা করো না। কিরে শালা, সারাদিন তোকে এতগুলা ফোন দিলাম, একবারও ফোন রিসিভ করলি না। সারাদিন কোথায় থাকিস বলতো? এই তো সারাদিন আমার সিনিয়র গার্লফ্রেন্ডকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার দেখা একবারও পেলাম না। এখন ভাবতেছি সন্ধ্যায় বাসায় চলে যাব, হয়তো আমার কপালে লেখা নাই, এর জন্য তাকে আমি খুঁজেও পাই নাই। চিন্তা করিস না, ইনশাল্লাহ পেয়ে যাবি। চল এখন কোথাও থেকে ঘুরে আসি। তার বন্ধু সিয়াম বলতে লাগলো, নীল আর সিয়াম চলে গেল নদীর পাড়ে। দুজন কিছুক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যায় চলে আসলো আবার 3 রাস্তার মোড়ে। সিয়াম নীলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। এদিকে নীল তার বাসার দিকে রওনা দিল। এমন সময় ইসরাতকে দেখতে পেল দাঁড়িয়ে আছে। নীল তাড়াতাড়ি করে চলে আসলো ইসরাতের কাছে। আমি আপনাকে সারাদিন কোথায় কোথায় খুঁজেছি, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। আপনি কোথায় ছিলেন সারাদিন, একবারও দেখা করলেন না। দেখা করব কি করে? আমি তো আপনাকে বলেছি যে সঠিক সময় আসলে আমি নিজেই দেখা করব। তা এখন বলেন আমার নাম কি? তার মানে এখন আপনি আমার সাথে প্রেম করবেন? আচ্ছা, আমি কি আপনার মুখ দেখতে পারি? একদম ঠিক বলেছেন, আমার নাম ইশরাত। না, আমি এখন আপনাকে আমার মুখ দেখাবো না। সঠিক সময় আসলে আমি ঠিকই আপনাকে মুখ দেখাবো। এখন তাহলে আমি যাই, আবারও দেখা হবে অন্য কোনো সময়। আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, রাতে ফোন দিব। ফোন দিয়ে না হয় একটু কথা বলবো আপনার সাথে। আমার নাম্বার আপনার ঘরের ভেতর রাখা আছে, আপনি ফোন দিয়েন আমাকে। আপনার কথা মানে বুঝলাম না। আমার ঘরের ভিতরে রাখা আছে মানে আপনি কি আমার বাসা চিনেন? হয়তো চিনি। এখন তাহলে যাই, অনেক রাত হয়ে গেছে, আর আপনিও বাসায় চলে যান। এভাবে রাতে বাইরে ঘুরে বেড়ানো ভালো না। নীল চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কি রে বাবা, সারাদিন এভাবে বাইরে বাইরে থাকলে চলবে নাকি? আর 2টা বছর যাক, এরপর না হয় আমরা তোকে বিয়ে দেব। প্লিজ বাবা, রাগ করিস না। আমি যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এখন বিয়ে করব, মানে এখনই বিয়ে করব। যতক্ষণ তোমরা আমাকে বিয়ে না দিবে ততক্ষণ আমি এই বাড়ির একটা খাবারও খাবো না। তোকে খাবার খেতে কে বলেছে? ঝামেলা, তুমি যদি নীলকে খাবার দাও তাহলে তোমার খবর আছে, তোমাকে এ বাড়ি থেকে বের করে দিব। সাথে তোমার এই বিয়ে পাগল ছেলেকেও। কয়েকদিন পর দেখবে সে রাস্তায় পাগল হয়ে ঘোরাঘুরি করতেছে আর মানুষকে বলতেছে যে সে বিয়ে করবে। আব্বু, তোমার কিন্তু একটা সিক্রেট কথা আমি জানি। এখন যদি তুমি আমাকে রাগিয়ে দাও তাহলে আমি আম্মুকে সেই সিক্রেট কথা বলে দিব। নীলের কথা শুনে তার আব্বু ভ্যাবাচাকা খেয়ে গেল। নীলের আব্বু আমতা আমতা করতে করতে বলল, সিক্রেট কথা মানে? তুই এমন সিক্রেট কথা জানিস যে তোর আম্মুকে বলে দিবি? ওই দিন রাস্তার পাশের বাসার। এই থাম প্লিজ, আর কিছু বলিস না। আমি না তোর বাপ লাগি, তোর বাপকে এভাবে অপমান করিস না। নীল, কি হয়েছে? সত্যি সত্যি করে বল তো। ওই দিন রাস্তার পাশের বাসার পরে কি? সত্যি সত্যি করে বল, তা না হলে কিন্তু বাপ ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেবো। আব্বু,
বলে দিব নাকি তুমি আমার বিয়ে করিয়ে দিবে? বলিস না বাবা, বলিস না। আমি তোকে বিয়ে করিয়ে দিব, তুই চিন্তা করিস না। আমি তোর জন্য মেয়ে দেখতেছি। এই তো, থালা বাসনে ঘষা মাজা না করলে থালা বাসনের ময়লা পরিষ্কার হয় না। তা আমাকে বিয়ে দিবে কবে সেটা বলো। আগে মেয়ে খুঁজে বের করি, এরপর না হয় তোর বিয়ে দিব। আর তোর পছন্দ থাকলে বলতে পারিস, ওই মেয়ের পরিবারের সাথে কথা বলি, তোর বিয়ে ঠিক করে রাখতেছি। আমার তো পছন্দ আছে, তবে মেয়েটার বাড়ি আমি ঠিক চিনি না। আচ্ছা, কয়েকদিন ওয়েট করো, আমি ওই মেয়েটার বাড়ির ঠিকানা সব কিছু জেনে তোমাকে বলবো। ঠিক আছে, এখন যা, ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নে। মিম, তুই নীলকে খাবার দিয়ে দে। ঠিক আছে আব্বু, আমি নীলকে খাবার দিয়ে দিতেছি। নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে নীল। এমন সময় ইসরাতের কথা মনে পড়ল। রাস্তায় ইসরাত বলেছিল যে তার বাসা নাকি তার নাম্বার রাখা আছে। এই ভেবে নীল পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলেছে, কিন্তু নাম্বারে দেখা পেল না। হঠাৎ নীল দেখতে পেল তার পড়ার টেবিলের উপরে বইয়ের ভিতরে ছোট্ট একটা কাগজ। এটা দেখে নীল ওই কাগজটা নিয়ে দেখতে পেল কিসের কাগজ। কাগজটা হাতে নিয়েই দেখতে পেল একটা নাম্বার লেখা। এটা দেখে নীল বলতে লাগলো, এই তো, আমার ইসরাত বেবির নাম্বার পেয়েছি, কিন্তু তার নাম্বার যেখানে আসলো কি করে? যাকে সেসব কথা যেভাবে আসুক না কেন, আমি আগে আমার ইসরাত বেবির সাথে কথা বলে নেই। এই বলে নীল ওই নাম্বারটা ডায়াল করে ফোন দিল। বেশ কিছুক্ষণ পর ইসরাত ফোনটা রিসিভ করে কানের কাছে নিতেই নীল বলতে লাগলো, হাই ইসরাত বেবি, কেমন আছো? আমি তোমার নাম্বার খুঁজে পেয়ে গেছি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার নাম্বার খুঁজে পেয়ে গেছো, খুব ভালো হয়েছে। এখন প্রতিদিন কথা বলতে পারবে। তবে একটা কথা, প্রতিদিন তো কথা বলবে, আমি একটা টাইম বলে দিব, ওই টাইমে ফোন দিবে, এর মধ্যে আর কোনো ফোন দিবে না। আচ্ছা বেবি, তুমি টাইমটা বলে দাও, আমি টাইমটা লিখে নিতেছি। এই বলে ইসরাত নীলকে টাইমটা বলে দিল আর বলতে লাগলো, এখন তাহলে ঘুমাও, আবার কালকে কথা হবে। রাখলাম এখন। আর একটু কথা বলি বেবি। না, আর কোনো কথা বলা যাবে না। আর কালকে তুমি বাসায় থাকবে, বাসা থেকে বের হবে না। ঠিক আছে, বের হব না এখন, তাহলে রাখলাম। নীল ফোনটা রেখে চোখগুলো বন্ধ করতেই নীল দেখতে পেল ইসরাতের মুখটা। কিন্তু ইসরাতের মুখ সে দেখবে কি করে? সে তো আগে কখনো ইসরাতকে দেখে নাই। বোরখা পরা ইসরাতের মুখটা দেখেছে। এসব ভাবতে ভাবতেই নীল ঘুমিয়ে গেল। পরের দিন সকালে নীলের ঘুম ভাঙলো ইসরাতের ডাকে। এই নীল, ওঠো এখন। নীল অজানা মেয়ের গলার শব্দ পেয়ে তাড়াতাড়ি করে বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়লো আর বলতে লাগলো, এই মেয়ে, তুমি কে? আর আমার রুমে কি করো? আগে তো কখনো তোমাকে দেখি নাই এই বাড়িতে। আগে দেখো নাই তো কি হয়েছে, এখন থেকে নিয়মিত দেখবে। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, আমি তোমার বিছানা গুছিয়ে ফেলতেছি। আম্মু আম্মু, একটু দেখে যাও তো, এই মেয়েটা কোথা থেকে যেন এসে আমার রুমে ঢুকে পড়েছে। তুমি তাড়াতাড়ি করে এই মেয়েটাকে নিয়ে যাও। নীল, তুই চুপচাপ ফ্রেশ হয়ে নিচে আয়। আর সে যা বলবে এখন থেকে তুই তাই করবি। যদি ওর সাথে গলা উঁচু করে কথা বলিস তাহলে তোর খবর আছে। কালকে রাতে তো তোর আব্বুকে একটা শিক্ষা দিয়েছি, এখন তিনি বিছানায় শুয়ে আছে, নাড়াচাড়া করতে পারছে না। মা, নীল যদি তোমার সাথে গলা উঁচু করে কথা বলে তাহলে তুমিও নীলকে মায়ের গুঁতা দিয়ে বিছানায় শুয়ে রাখবে। ঠিক আছে আন্টি, আপনি। নীলের আম্মু চলে গেল। এদিকে নীল একবার ইসরাতের চোখের দিকে তাকিয়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাবার টেবিলে বসতেই ইসরাত নীলকে খাবার দিতে লাগলো। এদিকে নীল মিমের কানে কানে বলতে লাগলো, আপু, এই মেয়েটা কি আমাদের বাসার কাজের লোক? আগে তো কখনো এই মেয়েটাকে দেখি নাই। কাজের লোক না, ভবিষ্যতে এই বাড়ির রাজরানী। তোমার কথা মানে বুঝলাম না, ভবিষ্যতে এই বাড়ির রাজরানী মানে কি? একটু বুঝিয়ে বলবে আমাকে? অত শত বোঝাতে পারবো না তোকে, এখন তাড়াতাড়ি খাবার খেয়ে নে। নীল খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। এদিকে ইসরাত খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, মা ইসরাত, নীলকে একটু টাইট দিও, সে দিন দিন বাদর হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করবেন না আন্টি, একবার বিয়েটা হয়ে যেতে দেন, এরপর আপনার ছেলেকে এমনভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাবো যে আমার কথা ছাড়া কোথাও যাবে না।
এই বলে ইসরাত খাওয়া দাওয়া করে চলে গেল নীলের রুমে। এদিকে নীল জানালার পাশে বসে বসে হালিমার সাথে কথা বলতেছে ভিডিও কলে। এটা দেখে ইসরাত বলতে লাগলো, কি রে, তুই কার সাথে কথা বলিস? আর এই মেয়েটা কে? এই মেয়েটা হচ্ছে আমার গার্লফ্রেন্ড, তাতে আপনার কি? আর আপনি আমার রুমে এসেছেন কেন? আপনাকে কে বলেছে আমার রুমে আসার জন্য? কারো বলা লাগে না, আমি যার রুমে ইচ্ছা তার রুমে যেতে পারি। তার আগে তুই বল, এই মেয়ের সাথে কতদিন ধরে রিলেশন করতেছিস? আজব তো, আমি আপনাকে এসব বলতে যাব কেন? আচ্ছা হালিমা, এখন রাখি, তোর সাথে একটু পর কথা বলতেছি। আগে এই মেয়েটাকে আমার রুম থেকে বের করে দেই, এরপর ফোন দিতেছি। এই বলে নীল ফোনটা কেটে দিয়ে ইসরাতের সামনে দাঁড়ালো। এদিকে ইসরাতের মুখ পুরোই লাল হয়ে গেছে রাগে। ইসরাত নীলের কাছে এখন কি করবে নীল সেটা এখনো জানেই না। এই মেয়ে, তুমি আমার রুম থেকে এখনই বেরিয়ে যাও। এখন যদি না বের হও তাহলে কিন্তু আমি আম্মুকে ডাকতে বাধ্য হব। ডাক দে দেখি, তোর কত বড় সাহস! তুই আমার সাথে গলা নামিয়ে কথা বলবি, না হলে কিন্তু তোর মাথার চুল সব ছিঁড়ে ফেলবো। বললেই হলো নাকি? তোমার মাথার চুল কি আপনার বাবা লাগিয়ে দিয়ে গেছে যে আপনি যখন চাইবেন তখন ছিঁড়ে ফেলতে পারবেন? হ্যাঁ, আমি যখন চাইবো তখন ছিঁড়ে ফেলতে পারবো। এখন তো কি হবে সেটা তুই চিন্তা কর। এই বলে ইসরাত দরজা লাগিয়ে দিয়ে চলে আসলো নীলের কাছে। নীলকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে করে নীলের সামনে চলে আসলো। এদিকে নীল ইসরাতের রাগী চেহারা আর রাগী চোখ দেখে ভয় পেয়ে গেল আর আমতা আমতা করে বলতে লাগলো, আপনি আমাকে কিছু করবেন না প্লিজ। আমি সরি বলতেছি, আমাকে মাফ করে দেন এবারের মতো। আমার কাছে কোনো মাফ নেই। তুই যেহেতু ভুল করে ফেলেছিস, তাহলে তোকে মাইনা দিলে ঠিক হবি না। নীল যেই কিছু বলতে যাবে এমন সময় ইসরাত ঠাস করে নীলের গালে চর বসিয়ে দিল দুইটা। তোর কত বড় সাহস, তুই আমার সাথে গলা উঁচু করে কথা বলিস? এখন দেখ তোর কি হাল করেছি। মাত্র তো দুইটা চর মেরেছি, আরো কত কিছু করব, শুধু দেখতে থাক। এই বলে ইসরাত নীলের সাথ এক টানে ছেড়ে ফেললো। নীলের বুকে খামচি ধরে ইসরাত বলতে লাগলো, আজকে আমার থেকে বাঁচাবে কে তোকে? শুধু দেখতে থাক আমি তোকে কি করি। আমার ভুল হয়েছে, আমাকে এবারের মতো মাফ করে দেন। আমি আর কখনোই এমন কাজ করব না। প্লিজ এবারের মতো মাফ করে দেন আমাকে। ভুল করার সময় মনে ছিল না যে কার সাথে রাখতে গিয়েছিস? এখন দেখ তোকে কি করি। এই বলে ইসরাত নীলের ঠোঁট জোড়া কামড়ে ধরলো। বেশ কিছুক্ষণ নীলের ঠোঁট জোড়ায় কামড়ে ধরার পরে নীল ব্যথায় কান্না করে দিল। নীলের কান্না দেখে ইসরাত নীলকে ছেড়ে দিল আর বলতে লাগলো, তুই কান্না করতেছিস কেন? তুমি আমার পুরো ঠোঁট কামড়ে কামড়ে কেটে ফেলেছো। এখন আমি কিভাবে খাবার খাবো? এভাবে খাবার খাবি মানে? মুখ দিয়ে খাবার খাবি? আর তোর ঠোঁট তো মাত্র কামড়ে ধরে খেয়েছি, এখন ছেড়ে দিলাম। আর যদি কখনো গলা উঁচু করে কথা বলেছিস আমার সাথে, তাহলে মনে রাখিস এর চাইতে আরো দ্বিগুণ খারাপ হবে। নীল আর কিছু বলল না, চুপচাপ শুয়ে রইল। এদিকে ইসরাত দরজা খুলেই চলে গেল মিমের রুমে। নীল বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে আসলো। আয়নাতে দেখতে পেল নীল তার শরীরটা আর বলতে লাগলো, এই মেয়ের মতো রাক্ষসী যাতে কারো কপালে না জোটে। আমার পুরো বুক খামচি দিয়ে ছিঁড়ে ফেলেছে, আর ঠোঁট তো পুরো 12টা বাজিয়ে দিয়েছে। এই মেয়ে কোথা থেকে এসেছে আর কেন এসেছে এই বাড়িতে, এটাই তো বুঝতেছি না। এসব ভাবতে ভাবতে নীল আবারও চলে আসলো তার রুমে। ড্রয়ার থেকে একটা শার্ট বের করে চলে গেল নিচে। মেইন গেট দিয়ে বাইরে যেতে যাবে এমন সময় নীলের আম্মু বলতে লাগলো, কি রে নীল, এখন কোথায় যাইতেছিস? কোথায় আর যাবো, সিয়ামদের সাথে আড্ডা দিয়ে আসি। আর এই বলে নীল চলে গেল বাইরে। হাঁটতে হাঁটতে চলে আসলো রহিমের চায়ের দোকানে। বসে বসে চা খাচ্ছে এমন সময় রহিম বলতে লাগলো, কি ব্যাপার নীল, আজকে চা খাচ্ছ এত শব্দ করে? অন্যদিন তো একবারে চুপচাপ খেয়ে নাও, আজকে ব্যাপার কি? আরে বললেন না রহিম চাচা, বাসায় কোথা থেকে যেন একটা ডাইনির আবির্ভাব হয়েছে। সেই ডাইনিটা আমাকে অনেক অত্যাচার করেছে, আমার ঠোঁট পুরো কেটে ফেলেছে। এর জন্য আর কি চা খাচ্ছি একটু শব্দ করে। তুমি তো দেখছি বেশ ভীতু ছেলে। তোমার মতো যখন আমি ছিলাম তখন মেয়েরা আমাকে দেখে হাসাহাসি করতো, কিন্তু একদিন আমি একটা মেয়েকে ধরে এমনভাবে লিপ কিস করি যা আর কোনো মেয়ে আমার সাথে কথা বলতে আসে নাই।
এরপর থেকে মেয়েরা আমাকে ভয় পাইতো। এখন যেহেতু তোমার সে অবস্থা, তাহলে এক কাজ করতে পারো। যে মেয়েটা তোমাকে এভাবে অত্যাচার করছে, তুমি সেই মেয়েটাকে জড়িয়ে ধরে বাকিটা আশা করি বুঝতে পারছো কি করতে হবে। ঠিক আছে রহিম চাচা, আপনার কথাটা আমি মাথায় রাখবো। দেখি একটু পর বাসায় যাব, যদি ওই মেয়েটা আবার আমার রুমে আসে তাহলে আপনার কথা মতো কাজটা করব। নীল চা খেয়ে চলে আসলো মাঠে। এসে দেখে তার বন্ধুরা ক্রিকেট খেলতেছে। তাদের সাথে নীল যোগ দিল। বেশ কিছুক্ষণ ক্রিকেট খেলার পর নীল চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই ইসরাত এসে দরজা খুলে দিল। নীলকে দেখে বলতে লাগলো, কিরে, তুই কোথায় গিয়েছিলি? আমি তো গিয়েছিলাম জাহান্নামে, আপনাকে নিয়ে যাইতে মনে ছিল না? দেখ নীল, আমার সাথে ভালো করে কথা বল। সকালের ঘটনা মনে নাই নাকি? যদি মনে না থাকে তাহলে বলতে পারিস। এখন আবার আরেকটু মায়ের গুতা দিয়ে মনে করিয়ে দিতেছি। মনে করিয়ে দিতে হবে না, চলেন। আপনার জন্য আমি একটা গিফট এনেছি, ওইটা এখন আপনাকে দিব। আমার জন্য গিফট এনেছিস, তাও আবার তুই? যাক, শুনে ভালো লাগলো। চল রুমে যাই, গিয়ে দেখি কি গিফট এনেছিস আমার জন্য। এই বলে নীল আর ইসরাত চলে গেল নীলের রুমে। নীল রুমে প্রবেশ করতেই দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে ইসরাত বলতে লাগলো, কিরে, দরজা লাগালি কেন? দরজা খুলে দে। তোমাকে গিফট করব এটা, যদি দরজা খুলে দেই তাহলে অন্য কেউ দেখলে শরম পাবে, তাই দরজাটা লাগিয়ে দিয়েছি। এই বলে নীল ইসরাতের দিকে এগিয়ে যেতে লাগলো। এটা কিসবাত বুঝে ফেলেছে নীল কি করবে, তাই সে তার ওড়নাটা ফেলে দিল বিছানায়। এটা দেখে নীল থমকে তাকালো আর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ওড়নাটা ফেলে দিয়েছো কেন? আমি জানি তুই কি করবি, তাই তো আমি ওড়নাটা ফেলে দিয়েছি। নে, আমি রেডি আছি, যা খুশি করতে পারিস। মানে তুমি বুঝে গেছো আমি তোমার সাথে কি করতে চাইতেছি? না বোঝার কি আছে? তুই একটা পিচ্চি ছেলে, তোকে দেখলেই বোঝা যায় তুই কি করতে পারিস। এই বলে ইসরাত নীলকে জড়িয়ে ধরলো। এদিকে নীল কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। নীল তার এক হাতে ইসরাতের পেটে চিমটি মেরে দিল। ইসরাত ব্যথায় উফ করে বলল, উফ নীল, এসব কি হচ্ছে? সকালের মতো আবার মায়ের খাইতে চাও নাকি? না, আমি আর মাইর খাইতে চাই না। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি কে, আর এই বাসায় এসেছেন কেন, আর আমার সাথে এমন ব্যবহার করতেছেন কেন? আমি কে এটা না হয় পরে জানতে পারবি, তার আগে আমাকে সত্যি করে একটা কথা বল। সকালে যে মেয়েটার সাথে কথা বলেছিলি, ওই মেয়েটা তোর গার্লফ্রেন্ড নাকি? ও না, ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, নাম হালিমা, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, এই কথা। নীল কথা বলতেছে ইসরাতের সাথে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে আনিকা ফোন দিয়েছে, তাও আবার ভিডিও কল। ইসরাত তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে আনিকা বলতে লাগলো, কিরে বিয়ে পাগল ছেলে, কোথায় আছিস এখন? নীল এখন আমার বুকের উপরে আছে। আর তুমি কে? নীলকে ফোন দিয়েছো কেন? আমি তো নীলের দ্বিতীয় গার্লফ্রেন্ড। আর আপনি কে? আপনাকে তো আগে কখনো দেখি নাই। আর নীলের ফোন আপনার কাছে কি করে আসলো? আনিকা বোন, তুই আর আমাকে মাইর খাওয়াস না প্লিজ, এখন তো একটু থাম। কিরে পিচ্ছি, তোকে তো দেখতে পাচ্ছি না। তুই কোথা থেকে কথা বলতেছিস? সামনে আয়, তোকে দেখি। সামনে আসতে হবে না। তুমি যদি সত্যি করে বলো নীল তোমার কি হয়, যদি সত্যি কথা বলো তাহলে নীল বেঁচে যাবে, আর যদি মিথ্যা বলো তাহলে নীলের অবস্থা খুব খারাপ করে দিব। নীল আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আমি পড়ালেখা করি, কিন্তু আপনাকে তো ছিলাম না। আপনি কে? আমি যেই হই না কেন, কয়েকদিন পর বুঝতে পারবে আমি কে। আচ্ছা, এখন ফোন রাখলাম, পরে কথা বলবে নীলের সাথে। এই বলে ইসরাত ফোনটা কেটে দিল। নীলের ঠোঁট জোড়া ইসরাত তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ ইসরাত নীলের ঠোঁট জোড়া কিস করতে লাগলো। কিস করা শেষ হতে ইসরাত নীলকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, শোন, তোকে একটা কথা বলি, এখন থেকে মেয়েদের সাথে মেলামেশা কম করবি। আর একটা কথা, তুই নাকি প্রতিদিন একটা মেয়ের সাথে কথা বলিস, নাম হচ্ছে ইসরাত। হ্যাঁ, আমি ওই মেয়েটাকে ভালোবাসি, কিন্তু আপনি জানলেন কি করে মেয়েটার কথা? ওই মেয়েটা আমাকে নিজে বলেছে, তাই তো আমি এই বাসায় এসেছি। আর বলেছে যে তোকে সব সময় শাসন করতে, যাতে তুই কারোর সাথে বেয়াদবি করতে না পারিস। কিন্তু উনি নিজে আসলেই তো পারতো, আপনাকে পাঠালো কেন? বিয়ে তো উনি করবে, আপনি তো আর করবেন না আমাকে। সময় হলেই বলা যাবে কে কাকে বিয়ে করে। এখন আমি গেলাম, আবার কালকে দেখা হবে। কি রে,
এই বলে ইসরাত চলে গেল নিচে। মিম এবং নীলের আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল তার বাসায়। এদিকে নীল চলে আসলো নিচে, এসে দেখে তার বোন এবং তার মা বসে বসে সিরিয়াল দেখছে। নীলকে দেখে মিম বলতে লাগলো, কিরে পিচ্ছি, এখন তো দেখি তুই আর বিয়ে করিস না, কি ব্যাপার, কাউকে পেয়েছিস নাকি? হ্যাঁ পাইছি, বলেই তো আর বিয়ে করি না। আচ্ছা তোমরা বসে টিভি দেখো, আমি বাইরে গেলাম। এই বলে নীল চলে গেল বাইরে। 3 রাস্তার মোড়ে রহিমের চায়ের দোকানে বসে আছে নীল আর তার বন্ধুরা। এমন সময় নীলের ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে ইসরাত ফোন দিয়েছে। এটা দেখে নীল বেশ কিছুটা খুশি হলো। কলটা রিসিভ করতে ইসরাত বলতে লাগলো, পিচ্ছি কি খবর? আমার বান্ধবী আদর করতেছে তো ঠিক মতো তোকে? হ্যাঁ করতেছি, কিন্তু আমি বুঝে উঠতে পারতেছি না আপনি না এসে আপনার বান্ধবীকে আমাদের বাসায় পাঠিয়েছেন কেন? বিয়ে তো আপনি করবেন, আপনার বান্ধবী তো করবেন আমাকে। হ্যাঁ বিয়ে তো আমি করব, যখন সময় হবে তখন দেখে নিস। এখন কোথায় আছিস তুই, বাসায় নাকি বাহিরে? বন্ধুদের সাথে রহিম চাচার দোকানে চা খাচ্ছি আর আড্ডা দিচ্ছি। ঠিক আছে আড্ডা দে, তবে রাত 10টার আগে বাসায় চলে যাবি। এখন রাখলাম তাহলে, রাতে বাসায় গিয়ে ফোন দিস। ঠিক আছে, ফোন দিবনে। নীল ফোনটা কেটে দিল। সন্ধ্যা 7টা। নীল এখনো আড্ডা দিতেছে তার বন্ধুদের সাথে। বেশ কিছুক্ষণ পর নীল সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখন তাহলে তোরা থাক, আমি বাসায় চলে যাই, রাত তো অনেক হয়েছে। যা যা বাসা যা বাসায় তো গার্লফ্রেন্ড রেখে এসেছিস, আমাদেরকে এখন সময় দিলে চলবে না তোর? তা না রে, ঘড়ির দিকে তাকিয়ে দেখ, 8টা বেজে গেছে প্রায়, তাই বলতেছি এখন চলে যাই বাসায়, কালকে তো আবার স্কুলে যাইতে হবে। ঠিক আছে চলে যা তুই, আমরা চা শেষ করে চলে যাব। নীল চলে গেল তার বাসায়। কলিং বেল দিতেই মিম এসে দরজা খুলে দিল। মিমকে দেখে নীল বলতে লাগলো, আপু তোমাকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন? হাসি খুশি তো সবসময় থাকি, এখন থেকে বেশি হাসি খুশি দেখাচ্ছে নাকি আমাকে? হ্যাঁ এখন বেশি হাসি খুশি দেখাচ্ছে। ও আচ্ছা, যা রুমে থেকে ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি, আব্বুও চলে এসেছে। ও আচ্ছা, তোমরা খাবার টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে বসে আছে। এমন সময় নীলের আব্বু আসলো আর বলতে লাগলো, কি রে নীল, এই মেয়ের খবর কি? বাসার ঠিকানা জানতে পেরেছিস নাকি? ও শিট, কথা বলতে বলতে তো মনে ছিল না বাসার ঠিকানা জানার। আচ্ছা কালকে জেনে আমি তোমাকে জানিয়ে দিব। ঠিক আছে, কালকে না হয় আমাকে জানিয়ে দিস ওই মেয়েটার বাসা কোথায়, তাহলে আমরা গিয়েই ওই মেয়েটার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো। আব্বু। নীল খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। গিয়ে দেখে তার ফোনটা বাজতেছে। কয়টা রিসিভ করতেই ওপাশ থেকে ইসরাত বলতে লাগলো, কি করো নীল, খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ মাত্র খাওয়া দাওয়া করলাম, তুমি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করেছি। আচ্ছা ইসরাত, তোমাদের বাসা কোথায়? বাসার ঠিকানাটা দিলে আমি আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাইতে পারতাম। ঠিক এখনো সময় হয় নাই, যখন সময় হবে তখন আমি তোমাকে বলে দিব। আর শুধু বলে দিব আমি নিজে আমার আব্বু আম্মুকে নিয়ে তোমাদের বাসায় যাব। ঠিক আছে, তাহলে যখন সময় হবে তখন না হয় নিয়ে আইসো। সারা রাত দুইজন কথা বলল। সকাল হতেই নীল ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে আবারও চলে আসলো তার রুমে। স্কুলের জন্য রেডি হয়ে বসে আছে। এমন সময় মিম তার রুমে আসলো। নীলকে রেডি হতে দেখে বলতে লাগলো, কিরে, স্কুলে যাইতেছিস নাকি আজকে? হ্যাঁ আজকে স্কুলে যাইতেছি। কেন, কোনো দরকার আছে নাকি? না তেমন কোনো দরকার নেই, ভাবছিলাম তোকে নিয়ে আজকে আম্মুর বান্ধবীর বাসায় যাব, কিন্তু তুই তো স্কুলে যাইতেছিস। আচ্ছা বিকেলে না হয় যাওয়া যাবে, এখন তাহলে তুই স্কুলে যা। ঠিক আছে যাইতেছি, যাব না। এই বলে নীল বিছানা থেকে উঠে চলে গেল স্কুলে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় পিছন থেকে আনিকে বলে উঠলো, এই বিয়ে পাগল ছেলে, আমাদের একা রেখে ভিতরে চলে যাচ্ছিস? না তো কি করব, তোরা তো দাঁড়িয়ে আছিস এখানে, ওইদিকে ঘন্টা দিয়ে দিচ্ছে সেই কখন। আমরা তো এমনিতেই দেরি করে ক্লাসে ঢুকি, আবার এখানে বাহিরে আড্ডা দিতেছি। আচ্ছা তুই ক্লাসে যা, স্যার যা যা পড়া দেবে তা নোট করে রাখিস, আমরা না হয় পরে ক্লাসে যাব। ঠিক আছে তাহলে এখন। নীল চলে গেল ক্লাসরুমে। স্যার যা যা পড়া দিয়েছে সবকিছুই পড়ছে, নোট করে রেখেছে নীল। বেশ কিছুক্ষণ পর স্যার চলে গেল ক্লাস থেকে। স্যার ক্লাস থেকে বের হতেই নীলের সকল বন্ধু বান্ধবী এসে আসলো ক্লাসে। সবাই মিলে বিকেল 4টা অবধি ক্লাস থেকে চলে গেল যে যার বাসায়। নীল ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে সোফায় বসতেই নীলের আম্মু বলতে লাগলো,
এই নীল, মিমের সাথে আমার বান্ধবীর বাসা থেকে ঘুরে আয় তো। যাবো আম্মু, আর একটু পরে যাই। মাত্রই তো খাওয়া দাওয়া করলাম, একটু রেস্ট নেই, এরপর না হয় যাব। ঠিক আছে, আর একটু পরে না হয় যাস। নীল কিছুক্ষণ কার্টুন দেখে তার বড় বোনকে নিয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা করে দুজনে চলে আসলো নীলের মায়ের বান্ধবীর বাড়িতে। কলিং বেল দিতেই ইসরাত এসে দরজা খুলে দিল। ইসরাত জানতো যে নীল আসবে, তাই ইসরাত সেইভাবেই বোরখা পরে আছে। ইসরাতকে দেখে নীল বলতে লাগলো, তুমি এখানে? কাকে কে বলতেছেন আপনি? আমি ইসরাত না, আমি হচ্ছি মাইমুনা। দেখো ইসরাত, আমি তোমার চোখ দেখে চিনে ফেলেছি, কারণ এই চোখ আমি ভালো করে চিনি। তুমি সেই ইসরাত যার সাথে আমি প্রতিদিন কথা বলি। নীল, কি হচ্ছে এসব? কার বাসায় এসে তুই কাকে কি বলতেছিস? এটা আম্মুর বান্ধবীর মেয়ে, তুই হয়তো ভুল করতেছিস। নীল আর কিছু বলতে যাবে এমন সময় মিম নীলের হাত ধরে বাড়ির ভিতরে চলে গেল। নীলকে দেখে ইসরাতের আম্মু বলতে লাগলো, আরে নীল বাবা, কেমন আছো? তুমি অনেকদিন পর তোমাকে দেখলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসতেছি। এই বলে ইসরাত চলে গেল তার আম্মুর সাথে রান্না করতে। নীল এবং মিমের জন্য চা বানিয়ে নিয়ে আসলো সোফায়। নীল চা খাচ্ছে আর ইসরাতের দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর ইসরাতের আম্মু মিমকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীল, এই নাও বাবা, এটা আমার তরফ থেকে তোমাকে দিলাম। মিম তোমারটা এবং তোমার আম্মুরটা এই বক্সের ভিতরে আছে। আন্টি, এই বক্সের ভিতরে কি আছে আর আমাকে কি দিয়েছেন? এটা না হয় বাসায় গিয়ে দেখবে তুমি। নীল আরও কিছুক্ষণ থেকে মিমকে নিয়ে চলে গেল বাসায়। পরের দিন সকালে ইসরাত বসে আছে নীলের রুমে। এদিকে নীল চিটপাটাং হয়ে ঘুমিয়ে আছে। নীলকে দেখে ইসরাত হাসতে লাগলো আর বলতে লাগলো, আম্মু ঠিকই বলেছে, এটা একদম পিচ্চি ছেলে। এটাকে বিয়ে করলে আমার জীবন কি হবে আমি নিজেও বলতে পারতেছি না। যে যা থাকে কপালে, আল্লাহ কার ভাগ্যে কি লিখেছে এটা কেউ জানে না। এই বলে ইসরাত নীলকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীল ঘুম থেকে উঠে গেল। ফ্রেশ হয়ে নিচে চলে আসলো দুজনে। সোফায় বসে আছে এমন সময় নীলের আব্বু বলতে লাগলো, কিরে নীল, ওই মেয়ের বাসার ঠিকানা পেয়েছিস নাকি আমরা আমাদের পছন্দ মতো তোর বিয়ে ঠিক করব? না আব্বু, আমি ওই মেয়ের কাছ থেকে যে করেই হোক 1 সপ্তাহের মধ্যে তার বাসা ঠিকানা নিব। প্লিজ তোমরা আমার জন্য অন্য কোনো মেয়ে দেখো না। আগে তো বিয়ের জন্য আমাদের পাগল করে ফেলতি, এখন কেন দেরি করতেছিস তুই? কি গো ঝামেলা, তুমি তোমার ছেলেকে কিছু বলতেছো না কেন? নীল, তোর আব্বু তো ঠিকই বলেছে, আগে আমাদের পাগল করে ফেলতি, এখন কেন দেরি করতেছিস? মেয়েটা যদি আমাকে তার ঠিকানা না দেয় তাহলে আম্মু আমি কিভাবে মেয়েটাকে খুঁজে বের করব? ঠিক আছে, তোকে 1 সপ্তাহ সময় দিলাম। এই 1 সপ্তাহ যদি মেয়েটার বাসা ঠিকানা না বার করতে পারিস, তাহলে আমরা যার সাথে তোর বিয়ে ঠিক করব তাকেই বিয়ে করতে হবে, মনে রাখিস। আম্মু আমি 1 সপ্তাহের মধ্যে ওই মেয়ের সকল কিছু খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। এখন আমি গেলাম। এই বলে নীল চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে তার ফোনটা নিয়ে ফোন দিল ইসরাতের নাম্বারে। এদিকে ইসরাত মিমের সাথে বসে আছে। ইসরাতের ফোনে নীলের কল আসতেই মিম বলতে লাগলো, ইশাত, এক কাজ করো, তোমার সিমটা খুলে রেখে দাও 1 সপ্তাহের জন্য। পরে তার সাথে তোমার বিয়ে ঠিক করে না হয় বাসর রাতে একটা সারপ্রাইজ দিয়ে দিবে নীলকে। এর মধ্যে যদি নীলের কোনো কিছু হয়ে যায় তাহলে কি হবে? আরে কোনো কিছুই হবে না, নীলকে আমি খুব ভালো করেই চিনি, সে নিজের কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে আমি সিমটা খুলে রেখে দিতেছি। এই বলে ইসরাত তার ফোন থেকে সিমটা খুলে রেখে দিল। এদিকে নীল বারবার ফোন দিতেছে কিন্তু সিম তো খুলে রেখেছে, ফোন বারবার বন্ধ বলতেছে। এটা দেখে নীল কিছুটা ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, এই বলে হঠাৎ কি হয়েছে? ফোন বন্ধ করে রেখেছে কেন? ইসরাতের কোনো কিছু হয় নাই তো? না না, ইসরাতের কোনো কিছু হবে না, হয়তো তার ফোনে চার্জ নেই তাই ফোন বন্ধ হয়ে গেছে, পরে ফোন দিব আবার। নীল চলে আসলো নিচে, তার আম্মুকে বলে চলে গেল বাইরে। সিয়ামকে ফোন দিয়ে বলে দিল স্কুল মাঠে আসার জন্য। এদিকে সিয়াম তার বাকি বন্ধু বান্ধবীদের ফোন দিয়ে বলে দিয়েছে সবাই চলে এসেছে কিছুক্ষণের মধ্যে। সবাই বসে বসে কথা বলতেছে এমন সময় আনিকা বলে উঠলো,
কিরে বিয়ে পাগল ছেলে, তোর বিয়ের খবর কি শুনলাম? তুই নাকি সিনিয়র একটা মেয়ের প্রেমে পড়েছিস, আবার মেয়েটাকে খোঁজাখুঁজি করতেছে। হ্যাঁ রে আনিকা, প্রেমে তো পড়েছি, কিন্তু কি আর বলবো দুঃখের কথা। একটু আগে ফোন দিলাম, ফোন তো বন্ধ বললো। এখন কি যে করি, বাসা থেকেও বলতেছে যে আমাকে বিয়ে দিবে, তাদের নাকি মেয়ে পছন্দ আছে। যেহেতু মেয়ে পছন্দ আছে তাহলে বিয়ে করে ফেল, সমস্যা কি? আর ওই মেয়ের চিন্তা বাদ দিয়ে দে, হয়তো তো সে মজা করেছে। না রে আনিকা, মেয়েটা আমার সাথে মজা করে নাই। আমি মেয়েটাকে খুব ভালো করে চিনি, তার চোখ দেখে আমি বুঝতে পারি সে আমাকে ঠকাবে না। ঠিক আছে দেখ, এক সপ্তাহ আমার মনে হয় ওই মেয়েটা আর তোর ফোন রিসিভ করবে। তবুও এক সপ্তাহ অপেক্ষা কর, যদি ফোন দেয় আবার তখন না হয় বাসার ঠিকানা জেনে নিস। এই বলে নীল সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দেওয়া শেষ করে রাতে বাসায় চলে আসলো। খাওয়া দাওয়া করে নীল তার রুমে বসে আছে, এমন সময় ইসরাত তার রুমে প্রবেশ করলো। এটাই করতে হবে। কি ব্যাপার, এত রাতে আপনি আমার রুমে কি করেন? আর আপনি আমার বাসায় যান নাই কেন? না বাসায় যাই নাই, আজ থেকে এ বাসায় থাকবো, তাই তো বাসায় যাই নাই। আমার সমস্যা না, তবে আপনি আমার রুমে আসলে আমার কেমন যেন অন্যরকম একটা ফিল হয়, তাই বলতেছি যে আপনি আমার রুমে বেশি আসবেন না। আর এই বাসায় থাকলে আপনার সমস্যা নাকি? কেমন ফিল হয় বেবি? আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ তো কেমন ফিল হয়। এত রাতে ইসরাতকে দেখে নীল বলতে লাগলো। এই বলে নীল ইসরাতের চোখের দিকে তাকালো। ইসরাতের চোখের দিকে তাকাতেই নীল বলতে লাগলো, ইসরাত, তুমি এখানে কি করো? আরে আপনি তো বেশ ফালতু লোক। আমি আপনাকে ওই দিন না বললাম আমার নাম ইসরাত না, আমার নাম নুসরাত? তাহলে আপনি আমাকে বারবার ইসরাত বলতেছেন কেন? দেখো ইসরাত, আমি খুব ভালো করে চিনি তোমার চোখ, সো আমার কাছে কোনো কিছু লুকাবে না। সত্যি করে বলো তো, তুমি আমার ইসরাত তাই না? আমি যদি আপনার ইসরাত হতাম তাহলে এখন এখানে থাকতাম না। আর আপনার ইসরাতকে ফোন দেন, বলেন তাড়াতাড়ি তার বাসার ঠিকানা দিতে। তা তো বলবো, কিন্তু সে তো ফোন তুলতেছে না, তাহলে কিভাবে তাকে বলবো? এটা আমি জেনে কি করি? আপনি কিভাবে বলবেন? আচ্ছা এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন, আমিও গিয়ে ঘুমিয়ে পড়ি। এই বলে ইসরাত চলে গেল মিমের রুমে। মিমের পাশে শুয়ে পড়তেই মিম বলতে লাগলো, কি ব্যাপার ইসরাত, নিজের রুমে গিয়েছিলে নাকি? সে কি করে দেখে এসেছো? আপনার ভাই তো পুরো পাগল পাগল হয়ে গেছে, যাকেই দেখতেছে তাকেই বলতেছে ইসরাত ইসরাত। বলবেই তো, তবে সে কিন্তু অন্য কাউকে কিছু বলে নাই, যা বলেছে সব তোমাকে। হ্যাঁ, যা বলেছে সব আমাকে বলেছে। আচ্ছা যাই হোক, এখন তাহলে ঘুমাই। আর পরবর্তী প্ল্যান কি করেছো মিমাপু? পরবর্তী প্ল্যান না হয় তোমাকে কালকে বলবো, এখন তাহলে ঘুমাও। ঠিক আছে, এখন তাহলে ঘুমাই। এই বলে মিম আর ইসরাত ঘুমিয়ে পড়ল। সকাল 10টা। নীল এবং বাকি সবাই বসে আছে খাবার টেবিলে। ইসরাতের আব্বু আম্মু এসেছে, খাওয়া দাওয়া করতেছে। এমন সময় ইসরাতের আম্মু বলতে লাগলো, নীল, তুমি যে মেয়েটাকে ভালোবাসো, সে মেয়েটা ভালোবাসার ঠিকানা পেয়েছো নাকি? পেয়ে থাকলে বলো, আমরা না হয় আজকে তাদের বাসায় যাব। না, আমি তাকে ফোন দিয়েছিলাম, কিন্তু ফোন বন্ধ বলতেছে। তার বাসার ঠিকানা এখন আমি খুঁজে পাই নাই, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। এদিকে আম্মু আব্বু আমাকে চাপ দিতেছে। চাপ দেব না তো কি করব? আগে তো বিয়ের জন্য পাগল হয়ে গেছিস, এখন যখন আমরা বলতেছি তোর বিয়ে দিয়ে দেব, তখন কেন তুই আমাদের দেরি করাচ্ছিস? আমি কি ইচ্ছে করে দেরি করাচ্ছি নাকি বলো তো? মেয়েটা তো ফোন রিসিভ করতেছে না। ফোন রিসিভ করলে না হয় আমি জিজ্ঞেস করতে পারতাম। নীলের কথা শুনে সবাই হাসতে লাগলো। নীল আর কিছু বলল না, চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে ফোন দিতে লাগলো ইসরাতকে, কিন্তু ইসরাতের ফোন বারবারই বন্ধ বলতেছে। এদিকে মিম আর ইসরাত বসে আছে সোফায়। এমন সময় ইসরাতের আম্মু বলতে লাগলো, মিম আর ইসরাত, নীলকে তোমরা আর কত ঘোরাবে? বেচারা তো টেনশন করতে করতে পরে অজ্ঞান হয়ে যাবে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, নীলকে একটা শিক্ষা না দিলে বেচারা ঠিক হবে না, তাই তাকে একটা শিক্ষা দিব। 7 দিন পর আমরা সবাই একসাথে বসে থাকবো। আপনারা ইসরাতকে নিয়ে আমাদের বাসায় আসবেন। ওই দিন ইসরাত নীলকে ফোন দিয়ে বলবে যে আপনারা তার বাসায় আসতেছেন। পরে তো বুঝতেই পারছেন কি হবে। হ্যাঁ, বুঝতে পারছি। সবাই বসে গল্প করতে লাগলো। দেখতে দেখতে সকাল পার হয়ে সন্ধ্যা নামলো। নীল সারাদিন ঘর থেকে বের হল না। সন্ধ্যায় চলে আসলো নিচে। এসে দেখে সবাই বসে আছে। নীলকে দেখে মিম বলতে লাগলো,
কিরে নীল, তোর এই অবস্থা হয়েছে কেন? তোকে আগে বলেছিলাম একদিনের ভালোবাসা কোনো দিন টিকে না। তুই তো সেই মেয়ের পিছনে পড়ে আছিস। আপু তুমি আজাইরা কথা বলো না তো। তুমি দেখো ইসরাত আমাকে ফোন দিবে 7 দিনের মধ্যে, সে ফোন দিবে। হ্যাঁ, তুই সেই আশায় বসে থাক, দেখ ফোন দেয় কিনা। নীল আর কিছু না বলে চলে গেল বাইরে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 4টা দিন। এই 4 দিনে নীল অগণিতবার ফোন করেছে ইসরাতকে, কিন্তু ইসরাত ফোন অফ। নীল খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছে। এটা দেখে বাসার সবাই চিন্তায় পড়ে গেল। সবাই বসে আছে সোফা। এমন সময় মিম বলতে লাগলো, ইসরাত, তুমি এক কাজ করো, সিমটা আবার তোমার ফোনে লাগিয়ে নাও। সিমটা লাগিয়ে ফোন দাও নীলকে, আর বলো যে ঠিকমতো খাবার খাইতে, আর 3 দিন পর তুমি বাসায় আসবে। ঠিক আছে, আমি ফোন দিতেছি। এই বলে ইসরাত সিমটা আবার তার ফোনে ঢুকিয়ে ফোন দিল নীলকে। এদিকে নীলের হাতে ফোন ছিল। ইসরাতের ফোন পেয়েই নীল ফোনটা তাড়াতাড়ি করে রিসিভ করলো আর বলতে লাগলো, কি ব্যাপার ইসরাত, তুমি এই 4 দিন কোথায় ছিলে? তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি আমার মামার বাসায় গিয়েছিলাম, আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছিল। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো, আমি ঠিক 3 দিন পর তোমাদের বাসায় আসবো। সত্যি বলতেছো তো ইসরাত? সত্যি আসবে তো নাকি? আরে বাবা হ্যাঁ, আমি সত্যিই আসবো, তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা এখন রাখলাম, তুমি খাওয়া দাওয়া করে নাও। এই বলে ইসরাত ফোনটা রেখে দিল। ফোনটা কেটে দিতেই নীল দৌড়ে চলে গেল নিচে। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু আব্বু মিম আপু তোমরা সবাই শোনো, আমার ইসরাত 3 দিন পর আমাদের বাসায় আসবে। আর আপু তুমি বলেছিলে না যে ইসরাত আর ফোন দিবে না, আমাকে ফোন দিয়েছে এখন। তাহলে তো ভালোই হয়েছে, এখন না হয় খাওয়া দাওয়া করে নে। খাবার দাও। নীল খাওয়া দাওয়া করে নিল। রাতে বিছানায় শুয়ে আছে এমন সময় ইসরাত নীলের রুমে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। এটা দেখে নীল বলতে লাগলো, আপনি আর আমার রুমে আসবেন না কাল থেকে, কারণ আপনার বান্ধবী ইসরাত 3 দিন পর আসতেছে। সে আসলে আসুক, তাতে আমার কি? আমি কি এখন তোমাকে আদর করব? না, আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি চিৎকার শুরু করব। যদি একটু শব্দ করিস তাহলে ওই দিন কি করেছিলাম মনে আছে? ওই দিনের মতো আজকে আরো বেশি খারাপ করে দিব। তখন ইসরাতকে দেখিয়ে বলবি যে তোমার বান্ধবী দেখো কি করেছে। প্লিজ এমন করবেন না, আমি আপনার 2টা পায়ে পড়ি প্লিজ। আমি এমন করব না তো কি করব? আমি যেটা বলি সেটাই করি। এখন যদি আমাকে বাধা দিস তাহলে তোর খবর আছে। এই বলে ইসরাত নীলকে জড়িয়ে ধরল। আস্তে আস্তে নীলের ঠোঁটের দিকে তার ঠোঁট এগিয়ে দিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর ইসরাত নীলকে আরো গভীরভাবে জড়িয়ে ধরল এবং দুজনের ঠোঁটে কিস করতে লাগলো। এদিকে ইসরাত আস্তে আস্তে করে নীলের শার্ট খুলে ফেলল। নীলের বুকের মাঝে কয়েকটা চুমু দিয়ে ভালোবেসে জড়িয়ে ধরল। এদিকে নীলের বুক ধকধক করছে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। প্রায় 1 ঘন্টা পর ইসরাত নীলকে ছেড়ে দিল আর বলতে লাগলো, এখন তাহলে আমি চাই তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হ্যাঁ। এই বলে ইসরাত চলে গেল মিমের রুমে। বিছানায় শুয়ে পড়তে ইসরাতের ঘুম চলে আসলো। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। সকাল 7টা মিম আর ইসরাত চলে আসলো রান্নাঘরে। আজকে দুজনেই রান্না করবে। এমন সময় মিম বলে উঠলো, ইসরাত, তুমি রান্না করতে পারো তো নাকি? রান্না করতে পারি। কি রান্না করতে হবে শুধু একবার বলো, আমি সকল রান্না করে দিতেছি। আজকে না হয় মোরগ পোলাও রান্না করো, তাহলেই হবে। ঠিক আছে, আমাকে সবকিছুর ব্যবস্থা করে দাও, আমি মোরগ পোলাও রান্না বসিয়ে দিতেছি। ইসরাত মোরগ পোলাও রান্না করিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসলো নিচে। মিম আর ইসরাতকে রান্না করতে দেখে নীলের মা বলতে লাগলো, আরে তোমরা দুজন কি করতেছো? তোমাদের কে বলেছে রান্না করতে? আজকে আপনারা উঠেন নাই তার জন্য আর কি। আমরা দুজন রান্না বসিয়ে দিলাম। রান্না প্রায় শেষ হয়ে গেছে, আপনারা বসে টিভি দেখেন কিছুক্ষণ। যাক, বৌমার হাতের রান্না খেতে পারবো। বৌমার হাতের রান্না এমন টেস্ট হয়। এই বলে নীলের আব্বু আম্মু চলে গেল সোফায়। বসে বসে টিভি দেখতে লাগলো। প্রায় 1 ঘন্টা পর সবাই খাবার টেবিলেই বসে আছে। নীল খাবার মুখে দিতেই বলতে লাগলো, আম্মু আজকে কি তুমি রান্না করো নাই? রান্নার টেস্ট একটু ভিন্ন লাগতেছে। না, আজকে আমি রান্না করি নাই, আজকে ইসরাত আর মিম রান্না করেছে। নীলের আম্মুর মুখে ইসরাত নামটা শুনতেই নীল বলতে লাগলো, মানে কি বলতেছিস? ইসরাত এই বাড়িতে আসবে কি করে? নীলের আম্মু সবার দিকে একবার তাকালো। সবাই হাঁ হয়ে তাকিয়ে আছে। প্রায় কয়েক মিনিট পরে নীলের আম্মু বলতে লাগলো, আরে আর বলিস না, তোর হবু বউয়ের নাম মনে রাখতে রাখতে নুসরাতের নাম ভুলে গেছি। আজকে রান্না করেছে নুসরাত আর মিম। ও আচ্ছা, যাক
খাবারটা ভালো হয়েছে। কি সবাই খাওয়া দাওয়া করে চলে গেল সবার রুমে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে ইসরাত আর তার পরিবার আসবে। নীল বেশ খুশি, সে আজকে ইসরাতকে নিজের সামনে দেখতে পাবে। দুপুর 12টা এমন সময় কলিং বেল বেজে উঠল। নীল অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। এদিকে মিম মুচকি হাসতে হাসতে গিয়ে দরজা খুলে দিল। দরজার সামনে ইসরাতের আম্মু আব্বু এবং ইসরাতকে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ব্যাপার আন্টি আঙ্কেল, আপনারা হঠাৎ এই বাসায়? হ্যাঁ, হঠাৎ এ বাসায় আসলাম কারণ আমার মেয়েকে তো তোমার সাথে বিয়ে দিব, তাই না? মানে বুঝলাম না, আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিবেন মানে? একটু বুঝিয়ে বলবেন। মানে তুমি তো ইসরাতকে বিয়ে করবে, তাই না? ইসরাত হচ্ছে আমার মেয়ে। মানে এতদিন ইসরাত আমাদের বাসায় ছিল, যাকে আপনারা নুসরাত বলতেন সেই হচ্ছে ইসরাত। হ্যাঁ, যাকে সবাই নুসরাত বলে ডাকতো সে হচ্ছে ইসরাত। মা ইসরাত, সামনে আয়। ইসরাত সামনে যেতেই নীল আরও অবাক হয়ে গেল, কারণ সেই প্রথম দিন যেদিন দেখেছিল বোরখা পরে ওইভাবে আজকে সেজে এসেছে ইসরাত। সবাই সোফায় বসে আছে এমন সময় মিম বলতে লাগলো, কিরে, কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? আমরা আগে থেকেই সব প্ল্যান করে রেখেছিলাম, তোর সাথে আম্মুর বান্ধবীর মেয়েকে বিয়ে দিব। তার মানে এই সকল কিছু প্ল্যান তোমাদের সাজানো গোছানো ছিল? হ্যাঁ, এই সকল কিছু প্ল্যান আমাদের সাজানো গোছানো ছিল। এখন যেহেতু ইসরাত চলে এসেছে, সো বিয়ের কথাবার্তা বলে ফেলো সবাই। নীল, ইসরাতকে তোর পছন্দ হয়েছে তো, নাকি অন্য কোনো মেয়ে আছে তোর পছন্দ? থাকলে বলতে পারিস, তাহলে আমরা ইসরাতকে বাদ দিয়ে অন্য কোনো মেয়ে দেখব। আঙ্কেল, ভুলেও এই কাজটা করবেন না। যদি এই কাজটা করেন তাহলে আপনার ছেলের জীবন চূর্ণ বিচূর্ণ করে ফেলবো আমি। আপনার ছেলে খুব ভালো করেই জানে আমি কেমন। কিরে নীল, কোনো কথা বলছিস না কেন? বল, ইসরাতকে পছন্দ হয়েছে কিনা? হ্যাঁ আব্বু, ইসরাতকে পছন্দ হয়েছে। এখন তোমরা বিয়ের কথাবার্তা বলতে পারো। সবাই বসে আছে বিভিন্ন জিনিস নিয়ে কথা বলছে এমন সময় ইসরাতের আব্বু বলতে লাগলো, আমার যখন এই বিয়েতে মত আছে তাহলে খুব তাড়াতাড়ি এই বিয়েটা সেরে ফেলে দাও। আপনারা কি বলেন, বিয়ায় আর বিয়ান? হ্যাঁ, আমরাও চাইতেছিলাম যে আমাদের বিয়ে পাগল ছেলেকে বিয়েটা দিয়ে দিই, যাতে আমাদের কানের কাছে এসে ঘ্যান ঘ্যান না করতে পারে। তো অনুষ্ঠান করে বিয়ে হবে, আগামী সপ্তাহে না হয় এই বিয়েটা ফাইনাল করা হোক। আগামী সপ্তাহে বিয়ে হবে দুইজনের। সবাই খুশি। পরের দিন থেকে বিয়ের আয়োজন করতে লাগলো সবাই। এদিকে নীলের বন্ধু বান্ধবীরা চলে এসেছে নীলদের বাসায়। রাতে ছাদে বসে আড্ডা দিতেছে সবাই এমন সময় আনিকা বলে উঠলো, অবশেষে কিনা আমাদের বিয়ে পাগল বোনের বিয়ে হচ্ছে। আমরা তো ভাবছিলাম বিয়ে পাগল ছেলেটা কখনোই বিয়ে করতে পারবে না, কিন্তু এখন দেখি বিয়ে করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, ভালো মতো দেখো, আমি বিয়ে করে ফেলতেছি, আর তো মাত্র 3 দিন রয়েছে। সবাই রাতে আড্ডা দিয়ে চলে গেল যার যার রুমে। দেখতে দেখতে কেটে গেল 3 দিন। আজকে নীল আর ইসরাতে বিয়ে। দুই বাড়িতেই বিয়ের আয়োজন। নীল গোসল করে বেরিয়ে আসতেই তার বন্ধুরা সবাই মিলে নীলকে সাজিয়ে দিতে লাগলো। পাঞ্জাবি পায়জামা টুপি পরিয়ে দিল। দুপুর 2টায় সবাই গাড়ি নিয়ে রওনা দিল বিয়ে বাড়িতে। গেটে সবাই আটকে ধরেছে নীলকে টাকার জন্য। নীলের বন্ধুরা সবার সাথে কিছুক্ষণ ফাইজলামো করে টাকা দিয়ে দিল। টাকা দেওয়া শেষ হতেই সবাই চলে গেল স্টেজে। সকালে বসে আছে এমন সময় আস্ত একটা খাসি এবং বিভিন্ন খাবার এনে দিল জামাইকে। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে আছে এমন সময় কাজী আসলো। নীল আর ইসরাতের বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল কাজী। বেশ কিছুক্ষণ পর নীলকে নিয়ে যাওয়া হলো ইসরাতের রুমে। ইসরাতের পাশে বসতেই ইসরাতের আম্মু এসে কিছুক্ষণ কথা বলল এবং যা নিয়মকানুন ছিল সকল কিছু বলে দিল। সকল কিছু বলা শেষ হতেই নীল ইসরাতকে নিয়ে চলে আসলো বাইরে। ইসরাত অনেক কান্না করতেছে। কান্না শেষ করে গাড়িতে উঠে বসলো সবাই। গাড়ি কিছুক্ষণের মধ্যেই চলে আসলো নীলদের বাসায়। গাড়ি আসতেই নীলের আম্মু এবং তার আত্মীয় স্বজনেরা এসে ইসরাত এবং নীলকে বরণ করে নিল। বরণ করা শেষ হতেই ইসরাতকে নিয়ে চলে গেল বাড়ির ভিতরে। এদিকে নীল আর নিচে দাঁড়িয়ে না থেকে চলে আসলো ছাদে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত বেজে গেল 1টা। এমন সময় মিম এসে বলতে লাগলো, কিরে নীল, তুই এখনো রুমে যাস নাই? ইসরাত একা একা বসে আছে, তাড়াতাড়ি রুমে যা।
এখন না গেলে তোর কপালে সত্যিই অনেক দুঃখ আছে। হ্যাঁ যাইতেছি। এই তো, আমার জন্য দোয়া করিস যাতে বিড়ালটা মারতে পারি।